অনন্ত মহাকালে মোর যাত্রা। অসীম মহাকাশের অন্তে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। দীর্ঘ 1 বছর 8 মাস পর আবারও সাদরে আমন্ত্রণ জানাই বুয়েট রেডিও এর আজকে আমাদের এই প্রথম শো স্মৃতির পথ ধরে। আমি তাহমিদ হাসান শাফিন, ট্রিপলি 18 ব্যাচ। আমি ফারসা কাউসার চৌধুরী, মেকানিক্যাল 18 ব্যাচ। বুয়েট রেডিও এর আজকের এই সন্ধ্যায় আপনাদের আবারও স্বাগত। আমাদের শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে, দীর্ঘদিন পরে বুয়েট রেডিও আজকের এই দিনটিতেই কেন? প্রথমত, বুয়েট রেডিও সবসময় আমাদের ভালোবাসার কেন্দ্রে ছিল, আছে এবং থাকবে। কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে দীর্ঘদিন বুয়েট রেডিওর শো গুলো আপনাদের কাছে আনতে পারিনি, তবে সকল প্রতিকূলতা কাটিয়ে আবারও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আমাদের ভালোবাসার বুয়েট রেডিও। কিন্তু এই সময়টুকুর মাঝেই বুয়েট সাক্ষী হয়েছে বুয়েটের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক এক অধ্যায়। বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সিনিয়র জুনিয়র সম্পর্কের জোরদারের নামে র্যাগিং নামক নোংরা সংস্কৃতির বলি হয়ে অকালে প্রাণ হারাতে হয়েছে আমাদের ভাই আবরার ফাহাদকে। আজকের এই দিনটি বুয়েটের জন্য যেমন নিদারুণ কষ্টের, তেমনি আজকের এই দিনই নতুন এক বুয়েটের বীজ বুনে দিয়েছিল। একদিন দুদিন করে আজ শহীদ আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী। তাই আজ এই শোকের দিনে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি তাকে। তার আদর্শকে আর স্মৃতিগুলোকে আঁকড়ে রেখে আমরা এগিয়ে যেতে চাই আরো দীর্ঘ পথ। আমাদের আশা আর স্বপ্নগুলো একটি সুন্দর বুয়েটকে নিয়ে, যে বুয়েটে আমরা আর কোনো দিন আমাদের ভাইকে হারাবো না। ভাই সম সহপাঠী সিনিয়রের নির্যাতনে মা মা বলে চিৎকার করতে থাকা মানবতাকে চোখের জলে কালো করে দেবে না। সেই নতুন দিনের আশা নিয়ে আজ আমাদের বুয়েট রেডিও এর প্রথম শো স্মৃতির পথ ধরে। শ্রোতা বন্ধুরা, আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন, শ্রদ্ধা ভরে স্মরণ করবেন আবরার ফাহাদ ভাইকে, অনুভব করবেন তাকে। আজকের এই পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা যখন আমরা করছিলাম, আমরা প্রত্যেকের আবরার ফাহাদ ভাইয়ের জায়গায় নিজেকে বসিয়ে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছি। আমরা বুঝতে চেয়েছি একজন সাধারণ মানুষ হিসেবে আবরার ফাহাদ ভাইয়া কেমন ছিলেন। সে ভয়াল রাতে ফাহাদ ভাইয়া ঠিক কতটা অসহায় অনুভব করছিলেন। তাই আমরা বিশ্বাস করি আমাদের আজকের সকল পরিবেশনায় আপনারা বারে বারে খুঁজে পাবেন আবরার ফাহাদ ভাইকে। আজকের অনুষ্ঠানের আমাদের পরের আয়োজন আবরার ফাহাদ ভাইয়ের কাছের কিছু বন্ধু সহচরকে নিয়ে একটি ইন্টারভিউ সেশন। ইন্টারভিউ না বলে কিছুক্ষণ স্মৃতির ঝাঁপিটা খুলে দেওয়াই এই পরিবেশনার যথার্থ নাম হবে। যে স্মৃতি আপনাদের কাঁদাবে, যে স্মৃতি হয়তো বা আপনাদের হাসাবে, আপনাদের চোখের সামনে শহীদ আবরার ফাহাদকে নয়, নিয়ে আসবে স্বপ্নবাজ এক তরুণ আবরার ফাহাদ ভাইকে। শিল্প বরাবরই আন্দোলন ও প্রতিবাদের মূর্ত হয়ে উঠেছে। নাটক এই শিল্পেরই শক্তিশালী এক ভাষা, যা হাজারো বলা কথাকে একটি অনুভূতির রূপে ছড়িয়ে দেয়। তাই আজ রেডিওর শ্রোতাদের জন্য সেই শিল্পেরই বিশেষ সংযোজন, বুয়েট ড্রামা সোসাইটির উদ্যোগে একটি বিশেষ শ্রুতি নাটক। সবশেষে আমরা অনুষ্ঠানটি শেষ করব নতুন এক বুয়েট করার অঙ্গীকার নিয়ে শপথ পাঠ করার মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা পুরোটা সময়ই আমাদের সাথে থাকবেন এবং আজকের এই বিশেষ দিনে স্মরণ করবেন শহীদ আবরার ফাহাদ ভাইকে। আচ্ছা শাফিন, সেদিন পুরো দেশ এই ঘটনার সাক্ষী ছিল, কিন্তু তোর কি কখনো এটা জানতে ইচ্ছে করে যে সেই মুহূর্তে আবরার ভাইয়ার অনুভূতি কেমন ছিল, ঠিক কতটা অসহায় তিনি অনুভব করছিলেন? ফার্সিয়া, সেই কালো রাতের কথা চিন্তা করলেই এখনো গা শিউরে ওঠে। হয়তো অনেকেই জানে সে রাতে কি হয়েছিল, হয়তো অনেকেই জানে না, কিন্তু আজকে আমরা পারি না আজকের এই অসংখ্য শ্রোতাদের সাথে সেই রাতের আবরার ফাহাদের অনুভূতিটা আবার আরেকটি বার স্মৃতির পাতা থেকে জেনে আসতে। হ্যাঁ, আমরা আবরার ফাহাদ ভাইয়ার কাছে আরো একবার ফিরে যেতে চাই, জানতে চাই সেই রাতে তার মনের অবস্থা কেমন ছিল।
সেই ভয়াল রাতে তার মনের চিত্রপটে কাদের কথা ভাসছিল, সেই যন্ত্রণাদগ্ধ মন নিয়ে শেষ নিঃশ্বাসটি ফেলার আগ পর্যন্ত আবরার ভাইয়া কি ভাবছিলেন, কাদের কথা ভাবছিলেন। তবে সেই জানাটা যদি হয় একটি গল্পের মাধ্যমে, তবে আমার মনে হয় আমাদের শ্রোতারা আরো বেশি নিজেকে এর সাথে সংযোগ করতে পারবেন। তো সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। এবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম আয়োজন একটি স্মৃতিচারণামূলক গল্প। গল্পের নাম শেষের শুরু। গল্পের রচয়িতা সিভিল ডিপার্টমেন্ট 18 ব্যাচের আফিয়া সিদ্দিকা রাইসা এবং গল্পের ভয়েস ওভারে আছেন ট্রিপলি 18 থেকে সৌরভ সরকার এবং ডাব্লিউআরই 18 থেকে তাবাসসুম ফারহা। চলুন শ্রোতা বন্ধুরা আমরা শুনে আসি। চলুন শ্রোতা বন্ধুরা আমরা শুনে আসি শেষের শুরু। ওদের সাথে আমরাও আরো একবার সকলে হয়ে যাই আবরার ফাহাদ। 6 অক্টোবর 2019। বাড়ি থেকে আবার ঢাকায় ফিরলাম দুপুরে। ভার্সিটিতে পিএল চলছে এখন, তাই নিজের ঘরেই মেহমান হয়ে থেকে এলাম কিছুদিন। ঘর ছাড়ার সেই নটরডেমের দিনগুলো থেকে স্বপ্নের বইয়ের জীবনে যতবারই বাড়ি থেকে ঢাকায় ফেরার ডাক পড়েছে, ততবারই মনকে মানাতে আমার কিছুটা কষ্ট। এবারও তার ব্যতিক্রম নয়। মায়ের জন্য আমার মন কাঁদে, বাবার জন্য প্রাণটা আনচান করে। ভাইটা অবশ্য ঢাকাতেই থাকে, মাঝে মাঝে আমার হলে এসে রাতে ঘুমায়ও। এবার ফেরার সময় মা আমায় ছাড়তে চাননি। বলছিলেন, খোকার কটা দিন কাটিয়ে জানা, পিঠা খেতে চেয়েছিলি, বানাবো বানাবো করে আর বানানো হয়নি রে। এবার আর হবে না গো মা, দিন 15 বাদে পরীক্ষা। টার্ম ব্রেকে এসে খাবো ইনশাল্লাহ। আমি বাড়ি ফেরার আগেই বানিয়ে রেখো, ঘরে ঢুকে প্রথমেই তোমার বানানো পিঠা মুখে নেব। আমারও যে হলে ফিরতে খুব মন সায় দিচ্ছিল। গত পরশুদিনে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, শুনেছি এটা নিয়ে সিনিয়রদের মধ্যে নাকি বেশ আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগে ফরহাদের সাথে দেখা। সে বলল আজ নাকি আমাকে ডাকা হতে পারে, ভাইরা নাকি ভারী ক্ষেপে আছে আমার উপর। এরপর থেকে মনটা যেন আরো বেশি অস্থির হয়ে আছে। পরে আবার ভাবলাম, এ আর নতুন কি, চট থাপ্পড় কিলঘুষি 2-4টা পড়বে আর কি। এখন প্রায় সন্ধে, নামাজ পড়ে জোরে সোরে পড়া শুরু করতে হবে। ম্যাথ নিয়ে বসেছি। এটি বরাবরই আমার সবচাইতে ফেভারিট সাবজেক্ট। বেশ কিছুক্ষণ পড়লামও, ইতোমধ্যে এশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। নামাজ আদায় করে সবে দুটো ম্যাথ শেষ করে 3 নাম্বারটা শুরু করেছি, এমন সময় শাহিন এলো রুমে, আমারই ক্লাসমেট। এই তোর সিনিয়ররা ডাকতেছে 2011-তে, জরুরি তলব, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি এই ম্যাথটা শেষ করে আসতেছি। না মামা, এখনই আয়, সাথে মোবাইল আর পিসিটা নিয়ে আসিস। দেরি না করে গেলাম সিনিয়রদের রুমে। রুমে প্রায় 15-16 জন ছিল। ঢুকতেই আমাকে জিজ্ঞেস করা হলো আমি শিবির করি কিনা। বলা হলো বুয়েট শিবিরের সদস্যদের সম্পর্কে তথ্য দিতে। কিন্তু আমি তো এর কিছুই জানি না। চুপ করে রইলাম। আমার পিসি মোবাইল নিয়ে নেওয়া হলো। অনেকক্ষণ ধরে তারা চেক করলো সবকিছু, কিন্তু কিছুই না পেয়ে শেষমেশ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। আমায় গালি দিচ্ছিল তা তেমন গায়ে লাগেনি, মাথা নিচু করে শুনছিলাম। কিন্তু যখন মা বাবা তুলে গালিগালাজ শুরু করলো, তখন আর মুখ বুজে থাকতে পারি। এরপর তো তারা রেগেই আগুন। যদি সে উত্তাপ অনুভব করার কোনো উপায় থাকতো, তাহলে এক নিমিষে হয়তো ভস্মীভূত হয়ে আকাশে মিলিয়ে যেতাম। 2011-তে এসেছি, ঘন্টা খানেকের মতো হবে হয়তো। ভেবেছিলাম ভাইরা হয়তো বেশি সময় নেবেন না, কিন্তু আমার ধারণাটি সম্পূর্ণ ভুল। কিছুক্ষণ আগে এদের দলপতি ঘর থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে সাগরেদদের বলে যান আমাকে মেরে তথ্য উদ্ধার করতে। এখন আমাকে বেদম প্রহার করা হচ্ছে। পালাক্রমে 5-6 জন আমাকে কিল ঘুষি দিয়েই যাচ্ছে। আচমকা একজন পেটে লাথি মারলো, ভারসাম্য না পেরে পড়ে গেলাম ফ্লোরে। এরপর বেশ কজন মিলে আমার বুকে লাথি দিল। আধ ঘন্টার মতো এমন চলার এখন খুব বেশি ক্লান্ত হয়ে আছি। উঠে বসার মতো শক্তিটাও মনে হয় নেই। এর মধ্যে ওদেরই একজন বলল,
এই তোরা একজন যা, স্টাম্প নিয়ে আয়। শালারে আচ্ছা মতো না লাগাইলে কথা বাইর হইব না। মিনিট পাঁচেকের মধ্যে স্ট্যাম্প চলে এলো। এবার শুরু হলো স্ট্যাম্প দিয়ে পেটানো। আমি মাগো বলে বেশ কয়েকবার চিৎকার করে উঠলাম। আচ্ছা, মা তো আমায় ফোন দিচ্ছে, আমায় না পেয়ে না জানি কত চিন্তা করছে। যদি একবার ফোনটা পেতাম। স্ট্যাম্প দিয়ে কতক্ষণ পেটানো হলো আমি বলতে পারবো না। মারের কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অজ্ঞান অবস্থাতেও সে পশুর অনেকক্ষণ পেটানোর পর নরপিশাচগুলো চলে গেল রাতের খাবার খেতে। আমি নিস্তেজ অবস্থায় পড়ে রইলাম রুমের মেঝেতে। আধ ঘন্টা পর তারা আবার ফিরে এলো। এক দফা পিটিয়েও এদের মনের খায়েশ মেটেনি। আবার শুরু করলো পেটানো। পেটাচ্ছে তো পেটাচ্ছেই, আর একজন দুজন তো না, 4-5 জন মিলে। এভাবে চললো ঘন্টাখানেক। এরপর ঘরে এলো মাতাল রিফাত। সে আমায় এলো পাতারি পেটাতে লাগলো, গায়ের সব শক্তি দিয়ে পেটাচ্ছে। হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি অসাড় হয়ে পড়ে আছি। শতাধিক আঘাত করেছে হয়তো রিফাত। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। এক পর্যায়ে বমি করে দিলাম। এরপর আমাকে পাঠানো হলো 2005-এ। জামা কাপড় চেঞ্জ করিয়ে ওই ঘরে একটা বেডে শুয়ে রাখা হলো। কিছুক্ষণ পর আমি আবার বমি করলাম। কেউ একজন বলল, ভাই মাইরটা বেশি পড়ে গেছে, যদি কিছু হয়ে যায়। তখন একজন বলল আমাকে পুলিশে দিতে। আমি ক্ষীণ স্বরে বললাম, ভাই গো, শরীরটা খুব বেশি খারাপ লাগছে। আমার কথাকে কেউ পাত্তাই দিল না। নিজেরা কিছুক্ষণ সলা পরামর্শ করে তো দোতলার বারান্দায় ফেলে গেল। মাগো, তোমার সোনামণিটাকে এরা পেটাতে পেটাতে মেরেই ফেললো। আমি তো কোনো অপরাধ করিনি মা। মাগো, শেষবার তোমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। বাবার ভাইটাকে একবার যদি দেখতে পারতাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। সময় মনে হয় শেষ হয়ে এলো, এবার বিদায় দাও মা। আধ ঘন্টা পর খুনিদের মধ্যে একজন বুয়েট মেডিকেলের এক চিকিৎসককে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে আবরারের প্রাণ পাখিটা আর বেঁচে নেই। এই পৃথিবীর সঙ্গে সব হিসেব চলে গেছে পরপারে। 7 অক্টোবর 2019। ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। নিউজ ফিড ভেসে যাচ্ছে কিছু কথায়। এই অবিচার কেমন করে সইতে পারি, এ লজ্জা কোথায় রাখি। সকাল হতেই শেরেবাংলা হল প্রাঙ্গণে, গেটে, অফিসে, গেস্ট রুমে শত শত ছাত্রের জমায়েত। বুয়েটের সিনিয়র জুনিয়র সবার এক কথা, বিচার ছাড়া ফিরবো না ঘরে। শোককে শক্তিতে পরিণত করে ছাত্ররা মাঠে নামলো ভাই হত্যার প্রতিবাদে। অনির্দিষ্টকালের জন্য বুয়েট ছাত্ররা সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিল। বেলা 9টা-10টা নাগাদ সারা দেশেও পৌঁছে গেছে। শ্রমজীবী, পেশাজীবী, আবাল বৃদ্ধ বনিতা স্তরের মানুষ নিজ নিজ ক্ষেত্র থেকে প্রতিবাদী হয়ে উঠল। খুনিদের গ্রেপ্তার থেকে শুরু করে সব দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত বুয়েট ছাত্রদের লাগাতার আন্দোলন চলল। মাঠ পর্যায়ে আন্দোলন চলে 1 সপ্তাহের মতো। 7 অক্টোবর থেকে পলাশীর মোড় টু বক্সিবাজার মোড় রাস্তা ব্লক করে দেওয়া হলো। ছাত্রদের স্লোগানে চিৎকারে উত্তাল বুয়েট ক্যাম্পাস। তীব্র আন্দোলনের মুখে প্রশাসন বাধ্য হলো ন্যায় বিচারের পদক্ষেপ নিতে। প্রশাসনের সাথে সব ব্যাপারে সমঝোতায় আসার পর 16 তারিখ শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মাঠ পর্যায়ের আন্দোলন। কিন্তু এখানেই শেষ না। প্রশাসনের যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কেউ ফিরল না প্রাতিষ্ঠানিক কার্যক্রমে। প্রাণের বিনিময়ে আবরার ফাহাদ ভাই আমাদের দিয়ে গেছেন সুস্থ, সুন্দর, নিষ্কলুষ, র্যাগিং মুক্ত প্রাণের বুয়েট। অনন্ত মহাকারে যাত্রা করে তিনি আমাদের মাঝে নেই, চলে গেছেন সত্য, কিন্তু চির অম্লান হয়ে আছেন কোটি কোটি স্মৃতিতে। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়, আসলে কি ভাইটা আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু আমরা জানি, দূর নক্ষত্র থেকেও তিনি শুনেছেন
থেকে শুরু করে আপামর জনসাধারণের আর্তচিৎকার আর প্রতিবাদ ধ্বনি। দেখেছেন শত শত মায়ের অঝরে কান্নার ছবি আর বাবার চাপা আহাজারি। দিন শেষে নিজের স্বপ্নের বাস্তব রূপায়ণ দেখে সবার চোখের আড়াল হাসি। হয়তো আনমনেই বলেছেন, আতে আমার রক্ত বৃথা যায়নি, বতে বহু আবরারের দিয়েছে জন্ম, রাতে রাঙিয়ে রক্ত হলুদ মানচিত্রে, রতে রক্ষাকল্পের হবে অংশ। আমি আবরার। ধন্যবাদ। গল্পটি যতক্ষণ শুনছিলাম আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুরাও আমাদের সাথে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। একটি বছর পেরিয়ে গেছে, একটি বছর পেরিয়ে যাওয়ার পরও আজও সেই ভয়াল স্মৃতি আমাদের মানসপটে জ্বলজ্বল করে ওঠে। ঠিক মনে হলো যেন ৭ অক্টোবরের সেই শোকস্তব্ধ রাতে ফিরে গেলাম। সত্যি, প্রাণের বিনিময়ে আবরার ফাহাদ ভাই আমাদের দিয়ে গেছেন সুন্দর, সুস্থ, নিষ্কলুষ র্যাগিং মুক্ত প্রাণের বুয়েট। কখনো ভাবিনি একটা স্বাধীন দেশে একটা সুন্দর নিরাপদ ক্যাম্পাস পেতে এত ত্যাগ স্বীকার করতে হবে। আবরার ফাহাদ ভাইয়ের মতো মেধাবী মানুষকে মারা যেতে হবে। কি ভয়াল ছিল সেই বুয়েট, তাই না? শাফিন, তোর কি মনে হয় না এই বুয়েট আগের চেয়ে এখন অনেক নিরাপদ? অবশেষে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। হ্যাঁ ফার্সিয়া, এই প্রাণের বুয়েট আবারও আজ প্রাণ ফিরে পেয়েছে। নতুন লক্ষ্য নিয়ে আবারও সবাই সামনের দিকে এগিয়ে চলবে। এই বুয়েটে ভ্রাতৃত্বের ও সম্প্রীতির নতুন এক দৃষ্টান্ত স্থাপিত হবে। হয়তো আমরা আবরার ফাহাদ ভাইকে হারিয়েছি, কিন্তু তার সেই মতাদর্শে উজ্জীবিত হয়ে আজ আরো আবরার এসেছে। এই হাজারো আবরার ফাহাদ এর পদচারণায় আবারও একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। এটাই আমাদের স্বপ্ন। সেই কালো রাতে আবরার ফাহাদ ভাইয়ের ত্যাগের বিনিময়ে আমরা হয়তো নতুন স্বপ্ন দেখতে পারি, মুক্তভাবে এই র্যাগিং মুক্ত ক্যাম্পাসে চলতে পারি। আচ্ছা, হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় উকি দিল। ফার্সিয়া, তোর কি কখনো মনে হয়েছে আবরার ফাহাদ ভাইয়ের সেই মৃত্যুর দিন তার বন্ধুদের মনেই বা কি চলছিল? তাদের প্রথম প্রতিক্রিয়াই বা কেমন ছিল? শাফিন, তুই জানিস এটা আমি অনেক ভাবার চেষ্টা করেছি যে তাদের কতটা কষ্ট হচ্ছিল, কিন্তু এটা হয়তো আমি জানি না। হয়তো আমার মতো সাধারণ অনেক শিক্ষার্থীও জানে না, কিন্তু এটি তাদের জানতে হবে, এটি তাদের জানাতে হবে। তাদের জানতে হবে এক বন্ধুর জন্য আরেক বন্ধুর মনে তখন কি চলছিল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের পরের আয়োজন আমাদের আবরার ফাহাদ ভাইয়ার কাছের সেসব বন্ধুদের নিয়ে, যারা তার এই ক্ষুদ্র জীবনে স্বল্প সময়ের জন্য হলেও তার সহচর হয়েছিলেন, যারা অত্যন্ত কাছ থেকে দেখেছেন একজন ব্যক্তি মানুষ, মেধাবী ছাত্র আবরার ফাহাদ ভাইয়াকে, যারা দেখেছেন কি করে সাধারণ একজন মেধাবী ছাত্র আবরার ফাহাদ থেকে শহীদ আবরার ভাইয়া হয়ে উঠলেন সকল অন্যায়, অনাচার, শোষণ আর অসহিষ্ণুতার বিরুদ্ধে এক জ্বলন্ত মিসাইল। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবরার ভাইয়ের খুবই কাছের ৩ জন বন্ধু এবং সহচর, যারা ঘটনা পরবর্তী সময়েও সম্মুখ সারিতে থেকে দুর্নিবার আন্দোলনে আওয়াজ তুলেছেন, পাশে ছিলেন আবরার ভাইয়ের সাথে, সব সময় সাথে ছিলেন আবরার ভাইয়ের। আমরা আজ তাদের কাছ থেকেই শুনবো সবকিছু। আজকের এই বিশেষ রাতে আমাদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন ইউআরপি 17 থেকে শীর্ষ সংসপ্তক ভাইয়া, ইলেকট্রিক্যাল 17 থেকে আবরার ভাইয়ার খুবই কাছের 2 জন বন্ধু জাওয়াদুল ইসলাম দিগন্ত ভাইয়া এবং এস এম শিহাব ভাইয়া।
এবং তাদেরই প্রশ্ন করবেন আমাদের মতোই তিনজন কৌতূহলী ব্যাচমেট। তারা হলেন আইপি 18 থেকে ইসমাম তাসনিম, ট্রিপলি 18 থেকে ইয়াসমিন জাহান রিমা এবং মেকানিক্যাল 18 থেকে কাউসারি আক্তার প্রথা। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি সেই আয়োজনে চলে যাই। চলুন শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আমরা শুনে আসি তাদের মুখ থেকেই, আবরার ভাইয়ার বন্ধুদের মুখ থেকে। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেরি না করে চলে যাচ্ছি সাক্ষাৎকার পর্বে। আমার প্রথম প্রশ্ন শিহাব ভাইয়ার জন্য। আপনি আবরার ভাইয়ের রুমমেট ছিলেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। প্রথম দেখা বা ভাইয়ের সাথে প্রথম পরিচয় সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আমরা আসলে কলেজ থেকে সেম গ্রুপে ছিলাম। আমি ফাহাদ, মানে আবরার ফাহাদ আর দিগন্ত। তো ওইখানে মোটামুটি প্রথম পরিচয়, যদিও তখন অত বেশি ইন্টারাকশন আসলে হইতো না, কারণ আলাদা রোতে ছিলাম। তো তখন আসলে অত ইন্টারাকশন না হলেও প্রথম ভালো ইন্টারাকশন হয় যখন আমি হলে উঠি প্রথম দিন। তো ওই দিন আমি আর আবরার একসাথে হলে ঢুকি এবং একসাথে আমাদের মসজিদে সিট পড়ে, তো আমরা মসজিদে যাই। তো ওইটাই সবচেয়ে প্রথম ভালো ইন্টারাকশন আসলে ওর সাথে আমার। ধন্যবাদ ভাইয়া। দিগন্ত ভাইয়া, আপনার সাথে আবরার ভাইয়ের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম। আমার সাথে আবরারের প্রথম দেখা নটরডেম কলেজে। আমরা একই কলামে ছিলাম। ও আমার পিছনের বেঞ্চে বসে ক্লাস করতো। তো প্রথম দিকে দেখে খুবই সিরিয়াস মনে হয়েছিল ওকে। এর জন্য মানে আমরা আমাদের আশেপাশের কয়েকটা বেঞ্চের ফ্রেন্ডরা মিলে ওকে সিরিয়াস বলে ডাকতাম। এরপর কলেজে অত পরিচয় হয়নি, ক্লাসেই যতটুকু দেখা হতো ওইটুকুই। এরপর দেখা হয় বুয়েটে। বুয়েটে আমারও সিট পড়েছিল মসজিদে, বুয়েট মসজিদে। তো আমি প্রথম দিকে হলে কিছু কারণে থাকিনি, তার জন্য ফাহাদ 107 নম্বর রুমে সিট পেয়ে যায়। আর এরপরে আমি সিট পাই 112-তে। তারপরে তখনই ওর সাথে আসলে মেইন পরিচয়টা, মেইন বন্ধুত্বটা। ধন্যবাদ। আমরা সাধারণত প্রথম দিন দেখা হওয়ার পরে কিছু ধারণা করে ফেলি, যাকে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন। সেই প্রথম দেখা বা পরিচয়ের পর ভাইয়া সম্পর্কে আপনাদের ধারণা কেমন ছিল? শিহাব ভাইয়ের কাছে প্রশ্ন। আচ্ছা, আবরারের সাথে যখন প্রথম মিশতে শুরু করি তখন বুঝতে পারি যে অনেক জ্ঞানী একটা ছেলে। অনেক চারপাশের অনেক বিষয় অনেক জানতো আর অনেক রেসপন্সিবল একটা ছেলে ছিল। আমরা অনেকেই আমরা আসলে বাবা মা ঠিক মতো খোঁজ নিতাম না, মানে প্রতিদিন যে কল দিতে হবে একটা, এই ব্যাপারটা অনেকের কাজ করতো না, কিন্তু ফাহাদ সবসময় জিনিসটা খেয়াল রাখতো। ইভেন ও অনেক ভালো একটা ভাইও ছিল আসলে। সো একটা রেসপন্সিবল মানুষ, আর অনেক বেশি জানতো এমন একটা মানুষ ছিল। ইভেন আমরা যখন কথাবার্তা বলতাম তখন ওর জ্ঞানের পরিধি থেকে আমরা ভাবতাম যে যদি ও এখনো বিসিএস পরীক্ষা দেয় যে কোনো সময় ও আসলে চান্স পাবে, এটা শিওর 100। সো ওই রকম ইমপ্রেশনটা ছিল। আর নম্র ভদ্র একটা ছেলে, নামাজি। সো ও অনেক ভালো একটা ছেলে ছিল প্রথম ইমপ্রেশন থেকে। ধন্যবাদ শিহাব ভাইয়া। দিগন্ত ভাইয়া, 1 বছরের বেশি সময় আপনারা একসঙ্গে ক্লাস করেছেন। একজন ক্লাসমেট হিসেবে আবরার ভাইকে আপনি কিভাবে চিত্রায়িত করবেন? একজন বন্ধু হিসেবেই ক্লাস বা ল্যাব রিপোর্ট নিয়ে কোনো মজার স্মৃতি যদি বলতেন। আচ্ছা, বুয়েটে আসলে একসাথে ক্লাস বা ল্যাব কোনোটাই করা হয়ে ওঠেনি, কিন্তু নটরডেম কলেজে একসাথে ক্লাস করেছি প্রায় 1.5 বছরের মতো। তো সেখানে অনেক স্মৃতি আছে। আর মানে যদি বলতে চাই ফাহাদ সম্পর্কে, তো ক্লাসমেট হিসেবে ফাহাদ আসলে খুবই হেল্পফুল একটা ছেলে ছিল এবং খুবই হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড একটা ছেলে ছিল। আর শিহাব যেটা বললো যে ফাহাদের জ্ঞানের পরিধি আসলেই অনেক বেশি ছিল। ও অনেক বিষয়ে জ্ঞান রাখতো, অনেক বিষয়ে জ্ঞান চর্চা করতো। ইভেন ও আরবি ভাষা শিখতে শুরু করেছিল আর কি শেষের দিকে। আর একটা মজার ঘটনা আছে নটরডেম কলেজে পড়ার সময়। একবার এক স্যারের ক্লাসে আমাদের বেঞ্চে আমরা 3 জন দুষ্টামি করছিলাম। তো স্যার আমাদের 3 জনকে অ্যাবসেন্ট করে বেঞ্চের উপর দাঁড়া করে রাখছিলেন। এরপর ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পরে ফাহাদ যে অ্যাটেন্ডেন্স শিটটা খুলে দেখলো যে আমাদের 3 জনকে অ্যাবসেন্ট করে নেই। আমাদের 3 জনের বদলে স্যার ভুল করে আমাদের পিছনের 3 জন মানে ফাহাদের বেঞ্চকে অ্যাবসেন্ট করে দিছে। তো তারপরে ফাহাদ এসে আমাকে বলতেছে যে দিগন্ত, এটা কিছু হইলো, তোকে তোলা তোমরা আর অ্যাবসেন্ট দিয়ে দিল আমাদের।
থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। সহপাঠী হলে অনেকটা বলা যায় পরিবারের মতো, একসাথে থাকা খাওয়া। বাসার থেকে তখন বন্ধুরাই আপন হয়ে ওঠে। ক্লাসের পরে চাঁদ রাতে সময়গুলো কিভাবে পার করতেন? আপনাদের সাথে কি ভাইয়া ঘুরতে যেত, বা আড্ডাগুলোই কেমন হতো আপনাদের? প্রথমেই জানতে চাইবো শিহাব ভাইয়ার কাছে। সো আমরা যেহেতু একসাথে থাকতাম আসলে, তো প্রতি বুধবার যেটা হইতো যে ফার্স্ট যেহেতু শেষ হইতো, সো আমরা আসলে প্রতিদিন ওই বুধবার রাতে বকরি খাইতে যেতাম। আসলে এই জিনিসটা আমার অনেক ভালো লাগতো। সো ওই সময় অনেক বেশি স্মৃতি আছে আসলে। তারপর আমরা পোকার খেলতাম রাতে হলে। সো এরকম অনেক স্মৃতি আছে আসলে। ইভেন আমরা যখন বিভিন্ন প্রোগ্রামের জন্য কাজ করতাম, তখন তো বুধবার রাতে সারা রাতে কাজ করা হইতো। তো ওই রকম অনেক 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 মেমোরি আছে ওর সাথে। তো এরকমই আর কি। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। দিগন্ত ভাই, আপনি যদি শ্রোতাদের কিছু বলতেন এ ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই। ফার্স্ট ইয়ারের দিনগুলোতে আসলে বুধবারে কি বলবো, একটু মানে ভয় ভয়ে একটা আতঙ্কেই কাটতো আর কি। তো তারপরেও আশেপাশে রুমে যাওয়া হতো, আড্ডা দেওয়া হতো। ফাহাদকে এমনি আড্ডার সময় সবসময় পাওয়া যেত না, মানে যে সময় ইন্টারেস্টিং পার্ট থাকতো তখন ফাহাদকে পাওয়া যেত। এছাড়া ফাহাদ হচ্ছে মানে মোটামুটি ভালোই পাংচুয়াল ছিল। এর জন্য হচ্ছে মানে ওর সাথে বেশি সময় আড্ডা দেওয়া হইতো না, কিন্তু বুধবারাতে প্রায় খেতে যাওয়া হইতো। আমি যেহেতু মানে অন্য রুমে ছিলাম, তো আসলে প্রতি রেগুলার যেতে পারতাম না সব সময়, কিন্তু এমনি যখন 107 আর 112 আমরা সবাই ফার্স্ট ইয়ার ছিলাম, তো আমরা সবাই মিলে যখন বের হইতাম তখন সবসময় একসাথে থাকতাম, সবাই একসাথে আড্ডা দিতাম, ঘুরতাম রাস্তা দিয়ে, বুয়েটে হাঁটতাম। এরকম অনেক স্মৃতি আছে। দিগন্ত ভাইয়া, আপনি কি 6 অক্টোবর 2019-এ হলে উপস্থিত ছিলেন? না, আমি আসলে 6 অক্টোবর বুয়েটে ছিলাম না। পিএল চলতেছিল, আমি টাঙ্গাইল ছিলাম বাসায়। শিহাব ভাইয়া, আপনি কি উপস্থিত ছিলেন 6 অক্টোবর হলে? হ্যাঁ আসলে আহ এটার কারণ আসলে অনেক ফাহাদ ফাহাদ আমাকে আগে বলছিল যে শিহাব, আমরা আর কি, ওর রুম ছিল 1011 আর আমার 411 আর কি, শেষের দিকে। আগে 107 ছিলাম, কিন্তু পরে শিফট হয়। সো আমরা 1-2 এর পিএল এও একসাথে আর কি পড়াশোনা করতাম, আমি, রাফি, ফাহাদ। সো ও আমাকে বলছিল, শিহাব তুই না আসলে তো আমাদের পড়া হয় না, তো তুই তাড়াতাড়ি আসা পড়। সো আমি আগের দিনই আসি। সো ও যখন আর কি আসে, আমি ওই দিন একটু বাইরে থেকে এসে ওদের রুমে উকি দিই, তখন আমি দেখি যে ওর ব্যাগটা হইতেছে ওর বিছানার উপর। তো আমি ভাবি যে আচ্ছা, আজকে যেহেতু আসছে, আজকে তো আর পড়া শুরু করবো না, কালকে শুরু করবো। তো কালকে সকালে আসি আমি। আমি আসলে মানে আহ, ভাবতে পারি নাই যে আমার একটু ওই জায়গায় ওয়েট করা উচিত ছিল। তো আমি আর কি রুমে চলে আসি। পরের দিন সকালে যখন জানতে পারি, তো ওই আক্ষেপটা আসলে কেউ কেউ বুঝবে না আসলে, যে আমার পিয়ার সবচেয়ে ক্লোজ যে পিয়ার যার সাথে পড়াশোনা করতাম, যার সাথে এত মেমোরি, তাকে আমি ওই দিন শেষ দেখাটা দেখতে পারিনি। আচ্ছা, এটাই। ভাই, আপনার আক্ষেপটা হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু তবুও যদি বলতেন আমাদেরকে যে যখন ঘটনাটা শুনলেন আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? বিশ্বাস করতে পেরেছিলেন সেদিন? আচ্ছা, আমি পরের দিন ভোরবেলা আমাকে অবকাশ, আমার পাশের রুমে অবকাশ থাকে, অবকাশ এসে আমাকে বলে যে শিহাব, বলে তো একটা খুন হয়ে গেছে। আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো কিছু হয়েছে, ব্যথা পাইছে, ঠিক হয়ে যেতে পারে। তারপর ও বললো যে ফাহাদকে মেরে ফেলছে। তো তখন আমি আসলে মানে আমি কখনো বিশ্বাস করতে না যে আমাদের ক্যাম্পাসে একজনকে মেরে ফেলবে। যত খারাপ অবস্থায় থাকুক, এটা হবে আমি এটা কল্পনাও করি নাই। আমি তখনও ভাবতেছিলাম হয়তো বা ও এমনি বলতেছে, হয়তো বা সিরিয়াস অবস্থা, কিন্তু ও হয়তো বা ঠিক আছে। তো আমি নিচে যখন যাইছি, কি আমি দেখতে পাই ফুয়াদ ফুয়াদ কান্না করতেছে। তো আমি আমি ওইটা দেখে বুঝতে পারি যে এ ঠিক নাই, কোনো একদম কিছু ঠিক নাই। তো তখন আমার ক্লিয়ার মনে আছে, আমি ওয়াশরুমে যাই, 10 মিনিট কান্নাকাটি করি। তারপরে আমি ডিসাইড করে যে আমি আর কান্নাকাটি করবো না, কারণ আমার ভাই মারা গেছে। তো আমরা এটার বিচার নিশ্চিত করতে হবে, আমার ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। তো আমার স্ট্রং থাকা লাগবে। তো এরপর দিন থেকে প্রত্যেক দিন আন্দোলনে যখন ছিলাম, আমি আমি পুরোপুরি শক্ত মনোবল নিয়েছিলাম যে যাতে আমি ভাঙা না পড়ি, কারণ
আমার সাথে অনেক ফ্রেন্ডের অনেক বাজে অবস্থা আমি দেখছি ওইসব। তো ওই জিনিসটা কাজ করছিল ওদের, যে না আমার তখন তখন ভাঙা পড়া চলবেই না, আমি আমি স্ট্রং ছিলাম। আর আরেকটা আমি জিনিস বলতে চাই যে মানে আবরারের সাথে আমার শুধু যে কানেকশন ছিল এমন না, আমার ফ্যামিলির অনেক কানেকশন ছিল, কারণ আমি কখনো ফোন আর কি ওরকম ভাবে ধরতাম না। যখন কল দিত বাসায় আমাকে অনেক সময় পাইতো না। তো যে জিনিস হইতো যে আমার বাসা থেকে ওকে কল দিত যে শিয়াব, বাবা তোমার রুমে তো শিয়াব থাকে প্রায় সময়, তুমি একটু ওকে দাও, বা ওর কি অবস্থা, ওকে খাওয়া দাওয়া করে কিনা। So, যখন আমার মা জানতে পারে, মনে আছে মানে ওই দিন ভোরে যখন জানাই, তখন আমার মার চিৎকার শুনে আমি বুঝতে পারতেছিলাম যে আমার মা কি পেনের মধ্যে চিচাইতেছে এই ব্যাপারটা। তো ওই সময়ের ব্যাপারগুলো আসলে বইলা বোঝানো যাবে না। একটু আগে আমি যখন স্টোরিটা শুনতেছিলাম, তখন আমি আসলে এই জিনিসপত্রগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আসলে, কারণ আমি জানি যে ওই ওই জায়গাটার প্রতি ওই দিনগুলোর প্রতি আমার কিরকম মানসিক অবস্থা ছিল। তো একটু আগে যখন তোমাদের ওই এটা শুনি, তখন আসলে বুঝতে পারি যে ওই জিনিসপত্রগুলো আবার মাথায় এসে পড়ে আমার। ওই দিন আসলে কিসের মধ্যে দিয়ে গেছে আসলে বোঝানো যাবে না আসলে তুমি। ধন্যবাদ ভাইয়া, আপনার দুঃখগুলো হয়তো আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না, কিন্তু আজ সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি এবার দিগন্ত ভাইয়ের কাছে প্রশ্নটি করতে চাই। আপনি তো বাসায় ছিলেন নিশ্চয়ই, নিশ্চয়ই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, বন্ধুর কল বা ফেসবুকে জানতে পেরেছি। আপনার প্রতিক্রিয়া কি ছিল সেই মুহূর্তে? আমি ব্যাপারটা প্রথমে আজ করতে পারি হচ্ছে 7 তারিখ রাত 3:45টার দিকে। আমাকে রাফি কল দিচ্ছে বারবার, কয়েকবার 4-5 বার কল দেওয়ার পর আমি কলটা ধরছি, রিসিভ করছি। রিসিভ করার পর রাফি আমাকে বলতেছে, দোস্ত ফাইয়াজের নাম্বারটা দে। ফাইয়াজ হচ্ছে ফাহাদের ছোট ভাই। তো রাফি বলছে ফাইয়াজের নাম্বার দে। আমি তো ভাবলাম এত রাতে ফাইয়াজের নাম্বার কেন লাগবে। রাফি বললো যে এখন কিছু বলতে পারতেছি না, সকালে সব জানতে পারবি। এই কথা শুনে মানে আমার মানে বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো। কি হলো ফাহাদের, কিছু হয়েছে? না, বুয়েটে তো এমন হওয়ার কথা না, অসম্ভব। বুয়েট হচ্ছে ঢাকার মধ্যে বুয়েটিয়ানদের জন্য সব থেকে সেফ জায়গা। আমার বাসায় আমি যতটুকু সেফ ফিল করি, আমি বুয়েটেও ঠিক ততটুকুই সেফ ফিল করি। সেখানে তেমন কিছু হওয়ার কথা না। তো আমি নাম্বারটা টেক্সট করে দেই। টেক্সট করে সকালে ঘুম থেকে উঠে দেখি নিউজ ফিড ভর্তি নিউজ, ফাহাদ নেই। ঘটনাটা শোনার পরে আমি মানে কি বলবো, অনুভূতিটা আসলে বলা যায় না। মানে এমন একটা কিছু হইতে পারে, তাও আবার ফাহাদের সাথে, আমার ফ্রেন্ড ফাহাদ, ওর সাথে। ও কি করে? ও তো কিছুই করে না, খুবই ভদ্র শান্তশিষ্ট নিরীহ একটা ছেলে। ওর সাথে কেমন এরকম, কেন এরকম হইলো? আমার এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় না মাঝে মাঝে যে এরকম কিছু একটা হয়ে গেছে। মনে হয় হলে যাব, 1011-তে যাবো, যা দেখবো ফাহাদ পড়তেছে, রাফি পড়তেছে, আসিয়া ফাহাদের বেডের উপর বসে বসে পড়তেছে। এরকম একটা চিত্র আমি সবসময় 1011-তে যাই দেখতাম। এখন সেই 1011-তে সবসময় তালা লাগানো থাকে। মাঝে মধ্যে বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে এরকম কিছু একটা হয়ে গেছে। ধন্যবাদ দুজনকে। এই ঘটনাটি আসলে সবার জন্যই একই রকমের দুঃখজনক, কিন্তু আপনারা কাছের বন্ধু হিসেবে আপনাদের কাছে কতটা দুঃখজনক হবে সেটা হয়তো আমরা কেউই ভাবতে পারবো না। এবার আপনাদের কাছে আরো একটি প্রশ্ন। শিহাব ভাই, আপনার সাথে আবরার ভাই সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো সম্পর্কে বলা যাবে কি? আচ্ছা, আমরা যখন সাথে থাকতাম তখনকার মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো আসলে। যে তখন ওই রুমে যারা ছিলাম সবাই আসলে নতুন, বাইরে থেকে, যদি আমি ঢাকায় কলেজে পড়ছি, তাও আর কি অনেকটা নতুন একটা পরিবেশে একসাথে সবাই থাকা শুরু করে। তো তখনকার দিনগুলো এমন ছিল যে আমরা যখন মসজিদ থেকে ওই রুমে উঠি, তখন বলা হইতেছিল 6 জন উঠানোর কথা, আমার ঠিক মনে আছে। কিন্তু আমাদের মধ্যে ওই মসজিদে থাকাকালীন এত বেশি ভালো সম্পর্ক হয়েছিল যে আমরা বলছিলাম না আমরা সবাই উঠবো ওই জায়গায় 7 জন। ইভেন আমরা ভাবতেছিলাম যে এই দিগন্ত যারা ছিল ওদেরকে আমাদের রুমে নিয়ে আসবো, যে 12 জনই আমরা এক রুমে থাকবো এরকম। কিন্তু পরে আর কি ওইটা হয় না। ওই সময় থেকে আসলে আমাদের মাঝখানে ভালো আমি হয়ে গেছিল, even তাদের সাথে ভালো সম্পর্ক, তারা পরবর্তীতে আসলে চেঞ্জ হয়। তো ওই দিকে যাবো না, কিন্তু
তখন থেকেই ভালো মুহূর্ত গুলা শুরু হয়। আমরা প্রায় রাতে আমরা বাইরে খাইতে যেতাম ওই মুহূর্ত গুলা। ইভেন ডে এর সময় কাজ করতাম, আমরা 2টা ডে পাইছি, 2টা ডেতেই 2জন একসাথে কাজ করছি। ইভেন আরেকটা বেশি ইম্পর্টেন্ট যেটা আছে, 18 রিসেপশনের সময় আমার ঠিক মনে আছে, 888 যখন রিসেপশন হয় দিন রাতে আহ, আমি তোয়ব রাফি আমরা সবাই হইতেছে ব্যানার ট্যানার এইসব, তারপর পোস্টার এইসব নিয়ে আসা টায়ার্ড হয়ে পড়ে আছি রুমের মধ্যে 1011 ছিল আমাদের ট্রিপল এস আমেরিকার জন্য হলে। সো ওই সময় ফাহাদ বলে যে ফাহাদ সব চিঠি লিখবে, আমার ঠিক মনে আছে ফাহাদ বলে যে আমি সবগুলো চিঠি লিখে তোরা প্যারা নিস না। ইভেন এগুলো লিখে ওদের রুমে পৌঁছায় যায়। আসলে ওই মেমোরি আমার খুব পছন্দ আসলে, যে সবাই যখন টায়ার্ড ও নিজের উপর দায়িত্বটা নিছে। তো এরকম আরো অনেক মোমেন্ট আছে আসলে, একটা দুইটা বোঝানো যাবে না, তবে আমি সবচেয়ে উপরে রাখবো 107 দিনগুলা, একসাথে খেলা দেখার দিনগুলা। আমি আর্জেন্টিনা ফ্যান, আর্জেন্টিনা হারা পরে ওরা আমাকে পটাইতো ওই দিনগুলো আসলে আমার সবচেয়ে বেশি পছন্দের আসলে। আবরার ভাই আমাদের সাথে না থাকলেও ভাই স্মৃতিগুলো সবসময় আমাদের সাথে থাকবে। দিগন্ত ভাইয়া, আপনার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো কোনটি ভাইয়ার সাথে? আচ্ছা, আমার প্রথম প্রিয় মুহূর্ত যেটা আমি বলবো সেটা হচ্ছে বুয়েটে হলে সিট পাওয়ার পর। হলে সিট পাওয়ার পরই হল নতুন পরিবেশ, স্বাভাবিক সিট পড়ছে হচ্ছে মসজিদে। তো মসজিদে যে তো মানে হলে প্রথম গেছি, একটু ভয় ভয় কাজ করতেছে। তো মসজিদে যে আমি প্রথমেই দেখলাম নামের লিস্টটা, সেখানে দেখলাম শিহাব আছে আর ফাহাদ আছে। এরা আমার নটর ডেমের গ্রুপমেট। তো এদের দেখে খুবই ভরসা পাইছিলাম আসলে ওই দিন। মানে এটা বলে বোঝানোর মতো না, একটা নতুন পরিবেশ, একটা বলতে গেলে একটা হস্টাইল পরিবেশে যে পরিচিত মানুষের মুখটা, এটা যে কতটা একটা অ্যাসিওরিং ব্যাপার, এটা আসলে মানে বলে বোঝানোর উপায় নাই। তারপরে কাটানো এক মুহূর্তগুলোর মধ্যে বলতে গেলে বলা লাগবে খেলা দেখার দিনগুলো। যেমন আমি আর শিহাব সবসময় আর্জেন্টিনার বার্সেলোনা সাপোর্ট করতাম, আর তখন আর্জেন্টিনার বার্সেলোনার মানে খুবই খারাপ দিন যাচ্ছিল। তো একসাথে আমরা সবগুলো খেলা দেখতাম, একসাথে খেলা দেখার সময় যে মানে পচানো গুলা খাওয়া হইতো, সবাই খুবই মজা হইতো তখন সেই দিনগুলাতে। এরপরে লেটেস্ট একটা মুহূর্ত বলতে চাই, সেটা হচ্ছে রমজানে আমরা সবসময়ই চেষ্টা করতাম একসাথে ইফতার করার। আমরা যারা মানে 107 112-তে যারা থাকতাম আর কি। তো ইফতারটা করা হইতো ফাহাদের রুমেই 1011-তে। তো একদিন দেখি পোলাপান নাই, মানে হয়তো অনেকে অনেক জায়গায় ইফতার করতে গেছে। তো সেদিন ছিলাম শুধু আমি, ফাহাদ, রাফি আর আমার রুমমেট সাইফুল মনে ছিল। তো আমরা বলি যে চল আজকে আমরা ইসিতে ইফতার করি। তারপরে বিস্তার কিনে নিয়ে আমরা ইসিতে চলে যাই। তারপরে পানির বোতল আনি নাই কেউ। তখন গার্ড ভাইদের বলে তাদের কাছ থেকে পানির বোতল নিয়ে সেখানে ইফতার করা, তারপরে মাগরিবের নামাজ পড়া। ওই সময়টা খুবই ভালো ছিল। ধন্যবাদ দিগন্ত ভাইয়াকে তার অনুভূতিগুলো বলার জন্য। এটি বলার অপেক্ষা রাখে না যে এটি আপনাদের জন্য কত বড় একটি ট্রমা। সত্যি কথা বলতে সেই সময় এমন কোনো বুয়েটিয়ার নেই যে আবরার ভাইয়ের এভাবে চলে যাওয়ার জন্য কান্না করেনি। কিন্তু তারপরেও আপনাদের নিজেদের বা সহপাঠীদের দেখা কোনো র্যাগের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, যাতে আমরা এই ব্যাপারটি বিন্দুমাত্র আঁচ করতে পারি যে কেমন ছিল। বিশেষ করে একটি নতুন ব্যাচ এসেছে যাদের এগুলো ব্যাপারে ধারণা অনেক কম। যদি সে ব্যাপারে কিছু বলতেন, প্রথমেই শুনতে চাইবো শিহাব ভাইয়ের কাছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আসলে অ্যাড করবো শুরুতে, যে র্যাগিংটা আসে পলিটিক্যাল পাওয়ার প্র্যাকটিস থেকে, জিনিসটা আসলে বলে নেই। তো ওইখান থেকে র্যাগিং এর আমি যদি একটা ইনসিডেন্ট বলি, ওইটা আমার জীবনের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স, আমার জীবনের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স। যে একদিন আমার অডিটোরিয়ামে কোন একটা রাজনৈতিক দলের কোন একজন নেতা আসে। তো ওই দিন আমাদের হল থেকে যাইতে বলা হয় সবাইকে। তো আমাদের হলের অনেকেই যায় অনেকেই যায় না, এরকম একটা অবস্থা। তো ওই দিন রাতে কি হয়, যে যারা হয়তো বা ওই অডিটোরিয়ামে মানুষ কম পড়ছিল বা যাই হোক, তো মানুষ যারা যায় নাই তাদেরকে কি রুমে ডাকা হয়, কমন রুমে ডাকা হয়। কমন রুমে ডাকা হওয়ার পর যারা 14 এর পলিটিক্যাল লিডার ছিল, তারা আসলে আমার আমার প্রত্যেকে বড় মনে আছে, যেটাতে একটা স্ট্যাম্প ছিল 14 এর পলিটিক্যাল, প্রত্যেককে 3টা 4টা করে
মানে কি বলা যায় যেভাবে মানুষ মানুষ কিভাবে পুলিশ যেভাবে একদম মার্ডারদের যে মুভিতে দেখায় যেভাবে মারতেছে ওইভাবে আসলে মারতেছিল, যে কান্নাকাটি করে দিতেছিল এক একটা মারের পর ওইরকম। কিন্তু ব্যাপারটা যে শুধু ওইটাকেই শেষ হয় এটা হয় না, আসলে ওইটা আসলে আরো অনেক দূর আগায়। ওই দিন রাতেই আবার আমাদের হলে 16 এর পলিটিক্যালরা আমাদেরকে ছাদে উঠায় এক একজনকে এক এক জিনিস শুরু করে, কাউকে বেল্ট দিয়ে মারা শুরু করে, কাউকে লাঠি দিয়ে মারা শুরু করে, এক একজনের অবস্থা খারাপ করে দেয়। তো ওই জায়গায় আমার আমার একটা ফ্রেন্ডের হাতও ভাঙা যায়, এই ব্যাপারটা হয়তো অনেকেই জানে। তো ওই দিনই আসলে জিনিসটা হয়। তো কোন ভাবে মারতেছিল যে এক একজনের গায়ে দাগ পড়ে যাইতেছিল, এক একজন কান্নাকাটি করতেছিল। যে এই ছেলেগুলা কিন্তু আসলে মোটামুটি ভালো বড় হয়ে গেছে আসলে। তো ওরা জানে অনেক বেশি এক্সট্রিম মাইনর হলে কিন্তু ওরা কখনো কান্নাকাটি করবে না আসলে। তো ওরা ওরা পারতেছিল না কন্ট্রোল করতে, এরকম আসলে এক একজন পড়া অবস্থা খারাপ হয়ে যেতেছিল কিন্তু মার থামতেছিল না আসলে। তো ওই দিনের জিনিসটা আসলে আমি বেশি ফোকাস করবো, ওই দিনের মতো বাজে এক্সপিরিয়েন্স আমার মনে হয় না আমি জীবনে কখনো ফেস করছি। নিঃসন্দেহে এ সকল ঘটনা আবার মনে করা এবং নিজ মুখে বলা আপনাদের জন্য অনেক খারাপ অনুভূতি সৃষ্টি করে, কিন্তু তারপরও বলছেন এজন্য অনেক ধন্যবাদ। এবার আমরা জানতে চাইবো দিগন্ত ভাইয়ার কাছে যে তিনি যদি সেই দিনগুলোর ব্যাপারে কিছু বলতেন। র্যাগিং এর ঘটনা যদি বলতে হয় তাহলে অবশ্যই এই ঘটনাটাকেই হাইলাইট করব সবসময়। আমার এমন কোনো কাছের মানুষ নাই যাকে আমি এই ঘটনাটা বলি নাই র্যাগের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তার আগে একটা মানে ফাহাদের সাথে একটা মজার স্মৃতি বলে নেই। সেটা হচ্ছে সেন্ট্রাল র্যাগের দিন, মানে যেটা আর কি অফিসিয়ালি লাস্ট র্যাগ আর কি, ওটা র্যাগ না অ্যাকচুয়ালি। তো ওই দিন সবাইকে 17 সবাইকে একসাথে ডেকে নিয়ে আর কি একটু গ্রুমিং করে এই করে মানে ছেড়ে দেওয়া হয়। তো সেই দিন আমি মানে খুবই হাসি মুখে বলতেছিলাম সবাইকে, 17 সবাইকে, দোস্ত আমি তো র্যাগ খাই নাই, আমি তো র্যাগ খাই নাই। পেছন থেকে দেখি আরেকজন বলে উঠলো আমিও খাইনি। পরে তাকায় দেখি সেটা ফাহাদ। তো র্যাগিং এর ঘটনা যদি বলতে হয় আমি এই দিনের ঘটনাটাই বলবো। শিহাব যেটা বললো, আমি ওই দিন মানে আল্লাহর রহমতে আমি ওই দিন হলে ছিলাম না, ওই রাতে আমি হলে ছিলাম না। আমি সকালে হলে যেয়ে দেখি আমার রুমমেটরা সবাই উপর হয়ে শুয়ে আছে, তো আর কেউ ঘুমায় নাই। আমি সবাইকে জিজ্ঞেস করলাম কিরে তোরা এত সকালে ঘুমায় জায়গা রয়েছিস, কি অবস্থা, কি হয়েছে? পরে দেখি সবাই ঘুমাইতে ঘুমাইতে বলতেছে ভাই কালকে রাতে যা হয়েছে তুই ছিলি না, বাইচে গেছিস। আমি বললাম কেন, কি হয়েছে? ও তার আগে একটু বলে নেই। রাত কয়টার দিকে, রাত 1:30টার দিকে মনে হয়, গ্রুপে আমাদের 17 শেরে বাংলা হলের গ্রুপে একটা পোস্ট দেখলাম যে যারা যারা আজকে হলে ছিলি না, বিকালে প্রোগ্রামে ছিলি না, তারা যথাযথ কারণ স্বরূপ ভাইদের কাছে এক্সপ্লেনেশন দিবি, না হলে হল থেকে সবাইকে বের করে দেওয়া হবে, এরকম একটা পোস্ট। তো আমি তো পোস্ট দেখে রাত 1:30টার দিকে পোস্ট দেখে সেই ভয় পেয়ে গেছি, কি এবার কি হইলো। তখন আমি আমার যেই ফ্রেন্ডটা পোস্ট দিছে তাকে আমি কল দিই, তো সে জাস্ট বলে যে কমন রুমে ডেকে চর থাপ্পড় দিছে এরকম আর কি। তো সেটুকু শুনে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে সকালে হলে যা জানতে পারি যে ওই দিন 17 সবগুলারে ছাদে উঠানো হয়েছিল, আমাদের ব্যাচের সবগুলারে ছাদে উঠানো হয়েছিল। ছাদে উঠে যে মানে যার মতো যা দিয়ে পারে, লাথি, ঘুষি, চর চর তো ইউজুয়াল ব্যাপার, তারপরে বেল্ট, তারপরে স্ট্যাম্প, এগুলো দিয়ে যে যাকে পারে যেরকম ইচ্ছা মারছে। মানে ভয়াবহতাটা কিরকম এটার আমি একটা এক্সাম্পল দেই। আমার যে রুমমেট আছে সে মায়ের খাইছে, সে মায়ের খাওয়ার পর সে এখন আমাকে বলে যে ভাই এমন মায়ের দিছে 2 সপ্তাহ পর্যন্ত আমি উপরে শুইতে পারিনি, চিত হয়ে শুইতে পারিনি 2 সপ্তাহ পর্যন্ত আমি। ওই দিনই আসলে আমার ফ্রেন্ডের হাত ভেঙে গেছিল, হয়তো অনেকেই জানে। ধন্যবাদ ভাই আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এতক্ষণ আমরা কথা বললাম
আবরার ভাইয়ের অন্যতম অতি কাছের বন্ধুর সাথে। হত্যা পরবর্তী আন্দোলন ও কর্মসূচিতেও তারা অনেক অবদান রেখেছেন, অনেকবার বক্তব্যও দিয়েছেন। কিন্তু আজ বন্ধু হিসেবে তাদের কথা শুনলাম, জানতে চেষ্টা করলাম মানুষ আবরার ভাইকে, বন্ধু আবরার ভাইকে। তার দুই বন্ধু নিজেদের জমানো সমস্ত বেদনা নিয়ে আবরার ভাই স্মৃতিচারণ করলেন। সাক্ষাৎকারের এ পর্যায়ে আমাদের কথা হবে আন্দোলনের 17 ব্যাচের অন্যতম একজন প্রতিনিধির সাথে। আন্দোলনের সময় যিনি বিভিন্ন প্রত্যক্ষ আর পরোক্ষ ঝুঁকি নিয়ে অবলীলায় সামনে এসেছেন। আন্দোলনের এবং পরবর্তী ঘটনা প্রবাহের আস্থার মুখ শীর্ষ সংসপ্ত ভাইয়ের কাছে। ভাই, আবরার ফাহাদ ভাইয়ের মৃত্যুর পর ক্যাম্পাসে, হলে র্যাগিং এর চাঞ্চল্যকর ভয়াবহ চিত্র উঠে আসে, যার সম্পর্কে আগে সেভাবে জানা যায়নি। এই পরিবেশে শিক্ষার্থীরা কিভাবে মানিয়ে নিচ্ছিলেন বা তারা প্রতিবাদে কেন সোচ্চার হয়, এই সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে বিষয়টা এরকম না যে র্যাগিং এর ভয়াবহতা সেই দিনই আমরা হঠাৎ করে আবিষ্কার করি। আসলে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে আমরা সবাই একটা জিম্মি অবস্থায় আটকে ছিলাম ওদের হাতে। তো যেটা হতো আর কি, যেটা আমরা দেখেছি যে প্রতি বছরই এই র্যাগিং এর ব্যাপারটা, পরিসরটা মানে বিস্তৃত হচ্ছিল এবং আরো ভয়ঙ্কর হচ্ছিল। যেমন আমরা যখন বুয়েটে প্রথম আসি, তখন আমরা যখন 13 ব্যাচের ভাইয়াদেরকে দেখি, তাদের কাছে আমরা কখনো শুনিনি যে তারা 1-1-এ এরকম জঘন্য নিপীড়নের শিকার হয়েছে। কিংবা আমরা যখন 14 ব্যাচেরও অনেক ভাইদের সাথে কথা বলেছি, অনেকেই হয়তো পরবর্তীতে রাজনৈতিক অনেক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, কিন্তু বুয়েটে ঢুকার সাথে সাথেই যে এরকম এক বিভৎস পরিবেশের মুখোমুখি হতে হবে সেটা কেউ কখনো ভাবতে পারেনি, তাই না? এবং সেইখানে সবচেয়ে বড় সমস্যা যেটা মানে জাস্ট ব্যাপারটা কতটা ছড়িয়ে গিয়েছিল সেটা বোঝানোর জন্য যদি উদাহরণ দিই, যে র্যাগের ব্যাপারটা কিন্তু একটা পর্যায়ে এরকম হয়েছিল যে কখনোই শুধুমাত্র হলে সীমাবদ্ধ ছিল না। এরকমও অনেক হয়েছে যে ডিপার্টমেন্টেরও সব ছেলেকে ধরে ধরে র্যাগ দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টের কোনো ছেলের যদি আচরণ পছন্দ হয়নি কিংবা কোনো মেয়ের আচরণ পছন্দ হয়নি, তার জন্য হলের ছেলেদেরকে মারা হয়েছে। ডিপার্টমেন্টে যারা ছিল তাদেরকে থাকতে বলে, যদি সে নন রেসিডেন্সিয়ালও হয়, তারপরেও তাকে হলে থাকতে বলে তাদেরকে রাতে হলে রেখে তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের বিবরণে আমি যাব না, কেননা কতটা বীভৎস ছিল জিনিসটা সেটা অলরেডি শিহাবের কথায় কিংবা দিগন্তর কথায় অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে কি, আমরা আসলে শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলাম যে এই কুলাঙ্গার গুলো আমাদেরই তো ভাই। হতে পারে যে তারা রাজনৈতিক ভাবে মতাদর্শের কারণে ভুল দিকে চলে গেছে, হতে পারে ক্ষমতা পেয়ে তারা অন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কখনো বিশ্বাস করতে পারিনি আর কি এই মানুষগুলো এত দূর চলে যাবে। যার ফলে আমরা কিন্তু আগেও অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম, যখন আমাদের মধ্য থেকে কারো হাত ভেঙে গিয়েছে আমরা কিন্তু কথা বলেছি, কিংবা 18 ব্যাচের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে র্যাগের পরে পুরো বুয়েটের থেকে প্রতিবাদের চেষ্টা করা হয়েছে। সমস্যা হচ্ছে গিয়ে আমরা কখনো সংগঠিত হতে পারিনি এই অপশক্তিগুলো এতটাই ক্ষমতাবান ছিল দেখে, এবং ভিতরে হয়তো কোথাও আমরা বিশ্বাস করতাম যে শেষ পর্যন্ত এরাও মানুষ। কিন্তু আবরারের মৃত্যু আর কি আমাদেরকে শিখে গিয়েছে যে ওদের মধ্যে মনুষ্যত্ব তিল মাত্র বাকি ছিল না। যদি থাকতো তাহলে আমার মনে হয় না আসলে এই সমস্ত অমানসিক নির্যাতন কোনো স্বাভাবিক সুস্থ মানুষ করতে পারে। জি ভাই, আমাদের উপস্থাপক হিসেবে আজকে দায়িত্ব ছিল যাতে আমাদের গলা কেঁপে না যায়, কিন্তু দেখছি পর্যায়ে পর্যায়ে আমাদের সবারই গলা কেঁপে যাচ্ছে। 7ই অক্টোবরের ঘটনার পর আপনারা তাৎক্ষণিকভাবে কিভাবে দ্রুত কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলেন, কিংবা এই দীর্ঘ একাডেমিক বিরতিতে এক পর্যায়ে কি হতাশ হয়ে পড়েছিলেন? আচ্ছা, 7ই অক্টোবর যখন খবর পাই তখন আমি বাসায় ছিলাম। আসলে আমি এর আগে হলে মাঝে মধ্যে থাকতাম। এখানে একটা ছোট উদাহরণ দেওয়া উচিত আসলে, যে হলের ওভারঅল পরিস্থিতিটা কতটা বাজে ছিল। আমার রুম হচ্ছে হলে শেরে বাংলায় 210, আমার পাশের 211 নাম্বার রুম হচ্ছে পলিটিক্যাল ছিল। অবস্থা এত বাজে ছিল যে আমি যদি জোরে কথা বলতাম, আমার রুমমেট বড় ভাই আমাকে ধরে বলতো আসতে বলো, ওরা যদি শুনতে পায় তাহলে পিটায় হল থেকে বের করে দিবে। যেই কারণে কেউ কথাবার্তা বলতে পারেনি। এবং ওই সময়টাও ছিল এরকম যে, কিন্তু এই জিনিসটা
যদিও হতো, কিন্তু আমরা আর কি এক্সপেক্ট করি যে এটা যখন নর্মাল ক্লাস চলছে বা যখন নতুন ব্যাচ এসেছে তখন এই জিনিসগুলো প্রকট থাকবে। তো তখন পিএল চলছিল, আমার খেয়াল আছে 2 সপ্তাহ পরে পরীক্ষা, আমি বাসায় ছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার টাইম লাইনে অজস্র এরকম পোস্ট আসতেছে যে বুয়েটে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে। তো আমি আবরারকে পার্সোনালি খুব একটা চিনতাম না, হয়তো হলে এদিকে ওদিকে মানুষের সাথে কথা হতে গিয়ে পরিচয় হয়েছে, যেমন শিহাবের সাথেও আমার আগে বেশ কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু বন্ধুত্বটা আসলে আন্দোলনের আগে হয়নি। তো আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু আমি বাসায় বসে থাকতে পারিনি। আমরা সেই দিনে ওখানে দৌড়ে গিয়েছিলাম এবং দৌড়ে দেখলাম যে ভিডিও ফুটেজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে পুলিশ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, আমাদেরকে বলছে আবরারের পরিবারকে দেওয়া হবে, আবার আবরারের পরিবারকে বলছে যে এটা দেওয়া যাবে না ওদেরকে। যেটার কারণে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে এই মানুষগুলো, যেহেতু তারা একজন মানুষ খুন করতে পেরেছে, যদি সুযোগ পায় তারা ভিডিও ফুটেজ সেখানে কোনো প্রমাণও রাখবে না। কেননা অনেকেই হয়তো শুনেছে যে যেই মুহূর্তে লাশ পাওয়া যায় তখনও কিন্তু তারা আবরারকে সাহায্য করতে রাজি ছিল না, তারা হাসপাতালে নিয়ে যায়নি, তারা পুলিশকে ফোন করে বলেছিল যে এখন কি করা যায়, বা লাশের দায়ভার পুলিশ নিবে কিনা সেরকম মুহূর্তে। পরে আমাদের শিক্ষকরা সেখানে এসেছিলেন। এরকম একটা অবস্থায় আমরা তখনই ঠিক করেছিলাম যে যদি বিচারটা করতে হয় আমাদের ভিডিও ফুটেজটা অবশ্যই রাখতে হবে এবং আমাদের দেশবাসীকে চালাতে হবে। কাজেই সেই দিনে আমরা ভিডিও ফুটেজটা নিলাম এবং সেই দিনে আমরা ঠিক করলাম, সেদিন আমাদের মধ্যে মানে মিটিং এ আমরা আসলে এতটাই ভীত ছিলাম, আমরা সাহসও করতে পারিনি যে এতখানি ভয়ের পরেও আসলে আমরা বলবো কিনা যে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হয়, কিন্তু তাও আমরা শেষ পর্যন্ত সাহস করি এবং আমরা লেগেছিলাম। মানে একটা পর্যায়ে হয়তো সবাই আসতে পারেনি, অনেকেরই বাসায় ফিরতে হয়েছে, অনেকে হলে এতদিন থাকতে পারছিল না, বাসা থেকে দূরে, অনেকের বাসা থেকে আসার অনুমতি দিচ্ছিল না রিস্কের জন্য। কিন্তু আমরা শেষ পর্যন্ত এই দৃঢ় প্রতিজ্ঞাটা নিয়েছিলাম যে যাই হোক আর নাই হোক আমরা বিচারের নিশ্চয়তা ছাড়া এবং ছাত্র রাজনীতির একদম লিখিত প্রমাণ ছাড়া যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে সেটি ছাড়া উঠবো না। কারণ অনেকেই হয়তো জানে যে আগেও একবার ঘোষণা করা হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু ভালো কোনো স্টেপ না থাকার ফলে রাজনীতি আবার ফিরে এসেছিল। কাজেই এইবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমাদের বন্ধু যেহেতু মারা গেছে আর কাউকে এটার মধ্য দিয়ে নিয়ে যেতে দেওয়া যাবে না। যত দেরি হোক, যত সময় যাক, আমাদের সময়, আমাদের ক্যারিয়ার সবকিছুর চেয়ে একটা মানুষের জীবন ও তার ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা আসলে যতটাই আমাদের ক্ষতি হোক না কেন আবরারের ক্ষতিটা সবচেয়ে বড় ধরে নিয়ে মাঠ আঁকড়েছিলাম। এটাই। ধন্যবাদ ভাই, আপনাদের এই দৃঢ় সংকল্পের জন্যই সত্যি কথা বলতে আজকে আমরা এই অনুষ্ঠানটিও করতে পারছি। এই স্বাধীনতাটুকু, এই মুক্ত মঞ্চটুকু দেওয়ার জন্য আপনারা শেষ পর্যন্ত লড়েছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের তৃতীয় প্রশ্ন। সাধারণ শিক্ষার্থী ও প্রাক্তনদের অনেকেই মামলা ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে জানতে আগ্রহী। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। একই সাথে বর্তমানে মামলা ট্রায়াল অনলাইনে, এই অবস্থায় মামলার শাস্তি ও রায় কার্যকরের ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আসলে কোভিড এর মতো সিচুয়েশনটা তো মানে কারোই প্রত্যাশিত নয় এবং কেউ আগে ভাবতেও পারেনি। কাজেই অবশ্যই মামলায় বেশ খানিকটা ডিলে হয়েছে, কেননা যদি কোভিড এর মতো সিচুয়েশন না হতো তাহলে হয়তো এতদিনে, যেহেতু এটি সেই মুহূর্তে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল, তার কাজে আমরা বিশ্বাস করি যদি কোভিড এর মতো এরকম বাধা না আসতো হয়তো বিচার কার্য আরো অনেকখানি সামনে এগিয়ে যেত। কিন্তু তারপরেও আমরা মন থেকে বিশ্বাস রাখি আবরারের স্মৃতিকে বাংলাদেশের সমস্ত মানুষ তাদের হৃদয়ে ধারণ করে এবং আবরার আমাদের জন্য যেটা করেছে এবং আবরারের আত্মত্যাগের ফলে আমরা আজকে যে নতুন পরিবেশ পেয়েছি সেটার মর্ম আমরা অবশ্যই ধরে রাখবো। কাজেই আমরা বিশ্বাস রাখি যে বর্তমান যে আইন ব্যবস্থা রয়েছে, আমাদের সরকার রয়েছে, তারা অবশ্যই আমাদের ন্যায় বিচার দিতে বাধ্য এবং দেশবাসী একটি ন্যায় বিচারই প্রত্যাশা করে। কাজেই এই অপ্রত্যাশিত ঘটনার জন্য যদি বিচারিক প্রক্রিয়া কিছুটা পিছিয়েও যায়, আমরা বিশ্বাস রাখি শেষ পর্যন্ত আমরা ন্যায় বিচারটা পাবো। কেননা এখনো আপনারা দেখবেন যে বেশ কিছু দীর্ঘ বিরতির পরেও কিন্তু এখন আসলে বিচারিক প্রক্রিয়াটি শুরু হয়েছে, তাই না? এখনো আমরা দেখতে পাচ্ছি যে সাক্ষী গ্রহণ শুরু হয়েছে, আমরা চার্জশিট গুলো পেয়েছি। কাজেই প্রোগ্রেস খানিকটা স্লো, যেটি আমাদের সকলের জন্য হতাশাজনক। কিন্তু আমাদের মনে হয় শেষ পর্যন্ত তবু আমাদের সকলের দৃঢ় প্রতিজ্ঞ যে বিচার পাওয়ার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞাটি রয়েছে সেটির উপর ভরসা রেখে আমাদের আশাবাদী হওয়া উচিত। ধন্যবাদ ভাই এই আশার কথাটা শোনানোর জন্য। পরবর্তী প্রশ্ন।
আবরার ভাইয়ের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন ক্যাম্পাস। নতুন এই বুয়েট থেকে আপনি কি আশা করেন? ধন্যবাদ। আসলে এটা হয়তো এখনই অনেকে বুঝতে পারছে না যে বর্তমান ক্যাম্পাসের সাথে আমাদের আগের অবস্থার যে কি পার্থক্য ছিল এখন, এবং এখন আমরা কি ধরনের সুন্দর একটা পরিস্থিতিতে আছি। আমি র্যাগের মতো দুর্বিষহ ব্যাপারে না যে আমি খুব সামান্য একটা এক্সাম্পল দিই যে বর্তমান বুয়েট কেন আগের বুয়েটের চেয়ে সুন্দর এবং কেন আমরা আরো সুন্দর করতে পারি। আমি যখন 1-1-এ প্রথম ভর্তি হই তখন আমি জানতাম না যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, হাফ ওয়ালে বসা যাবে না। তো আমি একদিন এসে আমার কিছু বাইরের বন্ধুর সাথে ভুলে না জেনে বসেছিলাম আর কি। সো বসার জন্য আমাকে ডিপার্টমেন্টে ডাকা হয় এবং আমাকে থ্রেট করা হয় যে আমাদের হলের সমস্ত বড় ভাই নাকি আমাকে খুঁজছে যে কি হিসাবে একটা 1-1-এর ছেলে এরকম বেয়াদবের মতো হাফ ওয়ালে বসতে পারে, এবং সেই জন্য আমি যদি আর কখনো বসি বা আর কখনো যদি দেখে তাহলে আমাকে হলে রেখে ব্যবস্থা নেওয়া হবে, কে কি করে ওরা দেখে নিবে। সেই জায়গা থেকে আমি পুরা 1 বছর বুয়েটে বসতে পারি নাই কখনো হাফ ওয়ালে। আমার মনে আছে আমরা যখন সড়ক আন্দোলন করি তখন আমরা বুয়েটে এসে 6-7 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। আমাদের সাথে আমাদের 16 ব্যাচের সিনিয়ররাও আসতেন। আমাদের মেয়েরা ক্লান্ত হয়ে পড়তো, আমাদের ছেলেরা ওই আন্দোলনের মধ্যে সারাক্ষণ মিছিল করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু তারপরেও হাফ ওয়ালে বসার অনুমতি দিত না, আমরা দাঁড়ায় থাকতাম। এবং এখন আমি যখন দেখি একটা ছেলে 1-1-এর একটা ছেলে আসে, সে প্রথম দিনই ক্যাম্পাসে হাফ ওয়ালে বসতে পারে, সে প্রথম দিনই আরকির পিছনের যে রাস্তাটা আছে সেটি ব্যবহার করে সহজে পলাশিতে যেতে পারে। আমি যখন দেখতে পারি একটা ছেলে, সে আমার বিরুদ্ধে যদি কমপ্লেন তুলতে চায়, তার কাছে ফ্রি ওপেন গ্রাউন্ড রয়েছে সিএসবির মতন একটা জায়গা যেখানে কারেন্ট স্টুডেন্টরা যা খুশি পোস্ট দিতে পারে। কেননা আগে আমরা যদি কারেন্ট স্টুডেন্টসে একটা ভুল কমেন্টও করতাম বা একটা এমন কমেন্টও হতো যেটা রাজনৈতিক সিনিয়রদের মনে হতো যে ঠিক হয়নি, সেটারও জবাবদিহিতা করতে হতো এবং সেটার জন্য রিপারকাশন ছিল, ভয়ঙ্কর রিপারকাশন, যেখানে মারা হতো। সেখানে আমরা মনে করি আমাদের এখনকার বুয়েট অনেক স্বাধীন, আমাদের এখনকার বুয়েটে অনেক ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রাখার এবং নিজেকে প্রকাশ করার সুযোগ রয়েছে, এবং সেই জন্য আমরা আসলেই কৃতজ্ঞ আবরারের প্রতি। আমরা মেনে নেই যে আসলে এটার জন্য হয়তো অনেক ডিপার্টমেন্টে কমিউনিকেশনের অভাব হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি সেটার ক্ষেত্রে এই কোভিডের জন্য যে আমাদের যোগাযোগের সমস্যা সেটিও অনেকখানি দায়ী। এবং যদি ক্যাম্পাস খোলা থাকতো তাহলে অবশ্যই আমাদের আসলে কাউকে ভয় দেখিয়ে কাউকে জোর করে নিজেদের ছোট ভাই নিজেদের খাতিরের মানুষ বানানোর দরকার নেই। আমরা বিশ্বাস করি একজন মানুষ যদি ভালোবেসে তার জুনিয়রকে তার সিনিয়রকে বুকে টেনে নিতে পারে, সেখানে আমাদের সবচেয়ে বড় কানেকশন, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে সেটিও আমাদের নতুন বুয়েটে সম্ভব হবে। হয়তো অনলাইনের জন্য কিছুটা প্রসেস ডিলেড হয়েছে, কিন্তু আমরা অবশ্যই বিশ্বাস করি এই সম্পর্কটি বুয়েটিয়ান হিসেবে সবসময় আমরা স্থাপন করতে পারবো। অনেক ধন্যবাদ ভাই, আমরা অনেক সৌভাগ্যবান নতুন বুয়েটেই আমাদের বেশি দিন পথ চলে। আমার আপনার কাছে ব্যক্তিগত শেষ প্রশ্ন, আবরার ফাহাদ ভাই আপনাদের সহপাঠী ছিলেন, মুখের সামনে নৃশংসভাবে সহপাঠী হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু পূর্বেও সোনিয়াপুর ঘটনার পর আমরা একটা পর্যায়ে ক্যাম্পাসে এ ধরনের অন্যায় আচরণ ফেরত আসতে দেখেছি। এরকম অপশক্তির ফিরে আসার রোধে 19 ব্যাচ বা ভবিষ্যতের যে ব্যাচগুলো এই কালো হাতগুলো দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার মনে হয় মানুষ হিসেবে আমরা জাতি হিসেবেই খানিকটা ভুলনশীল, আমরা ইতিহাস ভুলে যাই এবং আমরা অনেকটাই এই জিনিসটাকে বলে স্ট্যাটাস কো বায়াস। সো আমরা যেই পরিস্থিতিতে থাকি আমরা সেই পরিস্থিতিতেই অভ্যস্ত হয়ে যাই এবং আমাদের আগের পরের কি 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 অবস্থায় ছিলাম আমরা সেটি ভুলে যাই। আমার মনে হয় এই ভুলে যাওয়ার জন্যই আসলে যারা সুযোগ সন্ধানী তারা ফায়দা নিতে পারে এবং তারা নিজেদের মনের মতো করে আমাদের ক্ষমতার অপব্যবহার করতে পারে বা ক্ষমতার দখলে নিতে পারে। কাজে আমরা মনে করি যে অবশ্যই পলিসিগত পরিবর্তনের দরকার রয়েছে, বুয়েটকে আরো সুন্দরভাবে আরো শিক্ষার্থীর জন্য অনুকূল ভাবে গড়ে তোলার দরকার রয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের সবসময় যারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের এই রাজনৈতিক প্রতিহিংসার এবং রাজনৈতিক ক্ষমতা চর্চার শিকার হয়েছেন তাদের ত্যাগকে মনে রাখা উচিত এবং সেটি ধারণ করে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে চেষ্টা করে যাওয়া উচিত। সেটি হতে পারে একটা 19 ব্যাচের ছেলের ক্ষমতা থেকে দূরে থাকা শপথের মাধ্যমে, হতে পারে একজন ব্যাচমেটের কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে, কিন্তু যাই করি না কেন আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইতিহাস প্রিজার্ভ করা এবং ইতিহাস থেকে আমরা কি শিক্ষাটা পেয়েছি সেটি হৃদয়ে ধারণ করা। আমরা যদি সেটি করতে পারি আমরা মনে করি যে কোনো অসাধ্য
আমাদের পক্ষে সাধন করা সম্ভব এবং যে কোনো অপশক্তিকে আমাদের রুখে দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ ভাই। শীর্ষ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আন্দোলনের সেই দিনগুলোতে আমাদেরকে আরো একবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবরার ফাহাদ হত্যা মামলার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করার জন্য তাকে ধন্যবাদ। আর তিনি আমাদের যে নতুন একটি ক্যাম্পাসের আশা দিলেন, আমরা চিন্তা করব এবং ভাববো যে সেই ক্যাম্পাসটি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না। এবার আমাদের শেষ প্রশ্নটি আপনাদের তিনজনের কাছেই। এটি আসলে প্রশ্ন নয়, খোলা চিঠিও বলতে পারেন। আমরা কেউই কল্পনা করতে পারিনি যে এভাবে আমরা আবরার ভাইকে হারাবো। এমন কি কোনো কথা আছে যা আপনাদের মনে হয় যে তাকে না বলা থেকে গেছে? প্রথমেই জানতে চাইবো শিহাব ভাইয়ের কাছে। আচ্ছা, না বলার কথা থেকে আমার একটা আক্ষেপ আছে আসলে অনেক, সেটা বলি যে আমরা যখন মানে ওয়ানের ক্লাস শেষ হওয়ার পিএল শুরু হওয়ার শুরুতে ফাহাদ আমাকে বলছিল যে আচ্ছা শিহাব, আমি রাফি আর হচ্ছে সাইফুল ছিল সম্ভব বইতে, তাই তো? আমরা তিনজন বাসায় বেড়াতে যাবো। তো আমি যে আচ্ছা আমার তো আজকে টিউশন আছে, আমি টিউশন করে বাসায় যাবো, তো আজকে নেওয়া যাবে না আসলে, তো পরে একদিন আসলে যাওয়া যায়। তো ওই দিন আসলে আমি টিউশন করে বাসায় এসে আম্মুকেও বলি যে ফাহাদ আসতে চাইছে, ফাহাদ রাফিউল আসতে চাইছে। তো আমার আম্মু বলে তাহলে নিয়ে আসতি আজকে, হয়তো আবার টিউশন বাদ দিতি। তো আমি ভাবি যে আমাদের টার্ম ফাইনাল শেষ হোক, টার্ম ফাইনাল শেষ হলে আসলে আমি ওকে নিয়ে আসবো। তো ওইটা আর কখনো সম্ভব হয় না আসলে। তো ওই একটা অনেক বেশি আছে, যেমন আমার ফ্রেন্ড আমার কাছে লাস্ট বার যে জিনিসটা চাইছে ওইটা আমি শেষ করতে পারি না, সম্পূর্ণ করতে পারি নাই। তো ওই আক্ষেপটা অনেক বেশি আছে। আর শেষ কথা যদি আমি বলি, ও আমাকে অনেক সময় অনেকভাবে সেভ দিচ্ছে আসলে ক্যাম্পাসে। যেটা শীর্ষ বললো যে আমাদের ক্যাম্পাসে পলিটিক্যাল প্র্যাকটিস যেটা ছিল এটা অনেক বেশি বাজে ছিল আসলে। তো এই কারণে যারা নন পলিটিক্যাল ছিল তাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। যে নর্মাল একটা মত প্রকাশ করব, মত প্রকাশ করার রাইটটাও ছিল না আসলে তখন। সো এমন অনেক সময় ছিল আমি কিছু একটা মত প্রকাশ করছি, পলিটিক্যালদের ওই জিনিসগুলো পছন্দ হয়নি। তখন ফাহাদ এসে আমাকে বলতো, বুঝাইতো যে শিহাব এই কাজটা ওদের সামনে অ্যাটলিস্ট করিস না, করলে তোর কিছু রিস্ক আছে। তো আমি কখনো ওই জন্য থ্যাংক ইউ জানাই নাই আসলে। আর শেষ পর্যন্ত ও যেই দিন মারা গেল ওই দিন আমি হলে ছিলাম। আমি আমি এই এই আক্ষেপটা বা এই অপরাধ বোধটা কখনো যাবে না আসলে, যে আমি হলে ছিলাম, আমার ফ্রেন্ড যে আমাকে সবসময় সেভ দিত, ওই ফ্রেন্ডটাকে মারা হইতেছিল, আমি আমি কিছু করি নাই আসলে। হয়তো আমি জানতাম না, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের যে হলে যারা ছিলেন তাদের অপরাধ বোধটাকে কমায় না। কারণ আমরা জানতাম পরিস্থিতি কেমন হইতে পারে, আমাদের আগে কথা বলা দরকার ছিল। তো ওই ওই কিছু আক্ষেপ আসলে আমার কখনো যাবে না। তো এটা আসলে আমি হয়তোবা যদি পরকালে আল্লাহর রহমতে যদি দেখা হয় কখনো আমার সাথে ওর, আমি ওকে সরি বলবো। সবচেয়ে প্রথমে হাত মাফ চাইতে হবে ওর কাছে আমার, কারণ আসলেই মানে আমি বেশি জাস্ট করছি বলে আমার ফিল হয়। আমার হয়তোবা আর আগেই কথা বলা দরকার ছিল, আমার ফ্রেন্ড তাহলে হয়তো আজকে জীবিত থাকতো। শিহাব ভাইয়া, আপনি যে অনুতাপে ভুগছেন আমরা আসলে কখনোই তা পুরোপুরি বুঝতে পারবো না। কিন্তু মনে হয় আবরার ভাইয়া যদি বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো আপনাকে নিজেই বলতেন যে তুই নিজেকে ক্ষমা করে এগিয়ে যা, এতভাবে নিজেকে অনুতপ্ত বোধ করার কিছু নেই। এবার আমরা দিগন্ত ভাইয়ের কাছে জানতে চাইবো যে তার কি আবরার ভাইয়ের কাছে না বলা কিছু আছে? না বলা আসলে ওভাবে বলা যায় না। পিএল এ যদি মানে যে ঘটনা ঘটলো অক্টোবরে, সেপ্টেম্বরে পিএল শুরু হয়েছিল। তো পিএল এ বাসায় আসার আগে আমি সবাইকে বলছিলাম যে সবাইকে খাওয়াবো, ট্রিট দিব পুরান ঢাকায়। তো টিউশনের টাকা পাওয়ার পরে আমি মানে সবাইকে ট্রিট দেওয়ার জন্য নিচে নামে 1011-তে গেছি। 1011-তে যায় জিজ্ঞেস করলাম সবাইকে, দেখি ফাহাদ নাই। তো রাফিরে জিজ্ঞেস করলাম, রাফি কিরে ফাহাদ কই? রাফি বললো যে কি জানি, ফাহাদ তো একটু বাইরে গেছে, আর আসতে একটু দেরি হবে। তো ফাহাদকে কল দিলাম, দিয়ে কল ধরতেছে না। তো পরে অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 20-30 মিনিট ওয়েট করার পর আমরা একে একে বের হইলাম সবাই। তো তখনও ফাহাদ আসতেছিল না। তো আমি ভাবলাম যে ফাহাদকে পরে খাওয়াবো। আল্লাহর রহমতে হলের গেটের নিচে, মানে কি বলবো, আসলে বলি, যেখানে ফাহাদের লাশ রাখা ছিল সেখানে ফাহাদের সাথে আমার দেখা হয়। তখন ফাহাদকে আমি বলি, ফাহাদ চলো।
খাইয়ে দিতেছি আমরা সবাই মিলে। তখন ফাহাদ বলে যে আচ্ছা ঠিক আছে আসতেছি। তো আমি আসলে এই জিনিসটা থ্যাংক ইউটা আমি ফাহাদকে দেওয়ার বদলে আমি আল্লাহকে দিতে চাই, সৃষ্টিকর্তাকে দিতে চাই, যে ওই দিন ওই সময় আমার ওর সাথে দেখা হয়েছিল ওই জায়গাটাতে। নাহলে এই এই জিনিসটার যে একটা কষ্ট থাকতো, একটা আক্ষেপ থাকতো, সেটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যেত না। আর এরপরে আরেকটা যেটা বলতে চাই, যে ফাহাদের কাছে আসলে শুধু আমার না, শুধু বুয়েটিয়ার না, পুরা দেশবাসীর ক্ষমা চাওয়া উচিত। যে আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, যেটা আমরা ডিজার্ভ করি, সেরকম একটা অধিকারের জন্য ফাহাদকে প্রাণ দিতে হইলো। তাও কিভাবে? যেন তেন ভাবে না, ছেলেটাকে পিটিয়ে মারছে, 3-4 ঘন্টা কন্টিনিউয়াসলি পিটিয়ে মারছে। আর ধন্যবাদ যদি দিগন্ত আর ভাইয়া। শেষ একটা কথা ফাহাদের জন্য, যদি পরকালে দেখা হয় ইনশাল্লাহ, ওকে বুকে জড়িয়ে ধরবো, ধরে বলবো ভাই তোরে অনেক ভালোবাসি, তো অনেক মিস করছি। আপনাকে আবারও ধন্যবাদ। এবার আমি শীর্ষ ভাইয়ের কাছে একই প্রশ্ন করব। যদিও তিনি আবরার ফাহাদ ভাইয়াকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু আমার মনে হয় ক্যাম্পাসে বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকেরই আবরার ভাইয়ের কাছে কিছু হয়তো না বলার থাকতে পারে। মনে হবে যে যদি বেঁচে থাকতেন তাকে হয়তো একটা থ্যাংক ইউ দিতেন, হয়তো কিছু কথা বলতেন। শীর্ষ ভাই, আপনিও যদি এরকম কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আসলে গত 2টা বক্তব্যের পর আমার তেমন কিছু বলার নেই, এবং বলাটা হয়তো বাকি 2টা বক্তব্যকে ছোট করা হবে। কাজেই আমি এখানে লম্বা করব না, আমি জাস্ট একটা কথা বলি যে আমার আবরারের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কিছু করার নেই। কেননা আমরা যদি হয়তো হয়তো কঠিন হতো, কিন্তু হয়তো যদি আমরা আগে থেকে বিশ্বাস রেখে এরকম একটা স্টেপ নিতে পারতাম, তাহলে তাহলে হয়তো এই মৃত্যুটা আমাদের দেখতে হতো না। কাজেই আমি আমার এবং আমাদের সকলের অপারগতার জন্য, আমাদের দুর্বলতার জন্য, অক্ষমতার জন্য আপনার কাছে ক্ষমা চাই। আমার আর কিছু বলার নেই। আমি সত্যি দুঃখিত, আমি সরি। অনেক ধন্যবাদ ভাইকে। 17 ব্যাচের পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরেই আবরার ভাইয়ের স্মরণে নানা কর্মসূচি, নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক আগে থেকেই পরিকল্পিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আজকের দিনেও ব্যানার টানানো সহ নানা ব্যস্ততায় কাটিয়েছেন। এর মধ্যেও আমাদের সময় দিয়েছেন, নিজের মনের কথা বলেছেন। আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আবরার ভাই বেঁচে থাকবেন আপনাদের মাঝে, আমাদের সবার মাঝে। আপনাদের অনেক ধন্যবাদ। আসলে ভাইয়াদের কথা শোনার পর আমি আমি জানি যে আমাদের যে সকল শ্রোতা শুনছেন, আপনারাও হয়তো আমার মতো বা আমার বন্ধুদের মতো ভাইয়াদের মতো কাঁদছেন। আপনারাও হয়তো বুঝতে পারছেন যে একজন মায়ের জন্য তার ছেলেকে হারানোর কষ্টটা কেমন, একজন বন্ধুর জন্য এভাবে দেখাটা কতটা কষ্টের যে তার বন্ধুকে পিটিয়ে মেরে ফেলছে। আজ আমাদের সবার কাছে একটা জিনিসই চিন্তা করার বিষয়, সেটি হচ্ছে সেই ক্ষমতার কি প্রয়োজন যে ক্ষমতা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেয়? সেই ক্ষমতার কি প্রয়োজন যে ক্ষমতা পিতার কাঁধে তার ছেলের লাশ তুলে দেয়? সে ক্ষমতার কি প্রয়োজন যে একজন বন্ধু তার আরেকজন বন্ধুর জন্য সারাটা জীবন কেঁদে মরে? আমরা চাই এ সকল নোংরা রাজনীতির চর্চা, ক্ষমতার অপব্যবহার বন্ধ হোক, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক, আর কোন আবরার ফাহাদকে যেন এই পৃথিবী থেকে চলে যেতে না হয়। আর একটা কথাই বলতে চাই, আমাদের ক্ষমা করে দিবেন আবরার ফাহাদ ভাইয়া। একজন বন্ধু যে তার আরেকজন বন্ধুর জন্য এত কিছু করতে পারে, এত ভালোবাসতে পারে, আমরা ভাইয়াদের সেই রাতের কথাগুলো শুনেই জিনিসটা অনুভব করতে পারলাম। সত্যি আবরার ভাইয়া খুবই ভাগ্যবান একজন মানুষ ছিলেন।
তার এই ক্ষুদ্র জীবনে তিনি এমন প্রাণের বন্ধু পেয়েছিলেন, এমন বন্ধু পাওয়া যে তার বন্ধুর জন্য মৃত্যুর সাথেও লড়ে যেতে পারে, সকল সকল ক্ষমতার অপশক্তি থেকে বুড়ো আঙ্গুল দেখে রাস্তায় নেমে যেতে পারে, এমন বন্ধু পাওয়া সত্যি যেমন গর্বের বিষয় তেমনি ভাগ্যের বিষয়। ওপারে ভালো থাকবেন আবরার ভাইয়া। আজকে আমাদের রেডিওর শুরুতে আমাদের সবার একটা ছিল যে আমাদের গলা যেন কেঁপে না আছে। আমি সত্যি ভাইয়াদের কথা শুনে কান্না করে দিছি। মানে আমি জাস্ট একটু কথাই বলবো যে ওপারে ভালো থাকবেন আবরার ভাইয়া। আপনার কাছে আমরা অনেক সরি যে আমাদের জন্য, আমাদেরকে একটা সুন্দর র্যাগিং মুক্ত ক্যাম্পাস দেওয়ার জন্য, একটা ভালো স্বপ্নের বুয়েট দেওয়ার জন্য আপনার মতো মানুষকে আজ ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি খালি একটা কথাই বলবো যে এরকম নোংরা রাজনীতির কি বা দরকার, যেখানে একজন মানুষকে মারা গিয়ে একটা সুন্দর পরিস্থিতি স্বীকার করতে হবে। আমরা জানি না, আমরা এর উত্তর সবার কাছে জানতে চাবো। ভাইদের সত্যি সব মানুষ আজ তাদের সেই শুরুর পদক্ষেপের জন্য একত্রিত হতে পেরেছিল। খুনিদের গ্রেফতার থেকে শুরু করে সব দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত বুয়েট ছাত্রদের লাগাতার আন্দোলন চলল। ভাইদের সেই ত্যাগের জন্য, ভাইদের সেই কর্মঠ আন্দোলনের জন্য আজ আবরার ভাইয়া হয়তো ওপারে একটু বসে একটু শান্তিতে আছেন যে হ্যাঁ, আমার বন্ধুরা আমার জন্য হয়তো কিছু করেছে, হয়তো কিছু করছে। কিন্তু সেই আবরার ভাইয়ার ঋণ কি আমরা কখনো আদৌ শোধ করতে পারবো? আবরার ভাইয়াকে নিয়ে আমরা কি আদৌ তার জীবনের মূল্যায়ন করতে পারবো? হয়তো আবরার ভাইয়াকে আমরা স্মরণ করতে পারবো, স্মরণ করি আবরার ভাইয়াকে। শেষ পর্যন্ত একটি কথাই বলবো, ওপারে ভালো থাকবেন আবরার ভাইয়া। মাঠ পর্যায়ে আন্দোলন চলে 1 সপ্তাহের মতো। আমি জানি না, আমরা কেউই জানি না একটি স্বাধীন দেশে আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য এরকম আরো কত প্রাণ দিতে হবে, বা আদৌ সুশাসন সুবিচার নিশ্চিত হবে কিনা। আমরা এটাও জানি না যে বুয়েট ক্যাম্পাস তো মুক্ত হলো, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজও কোনো শিক্ষার্থী আতঙ্কে ঘুমোচ্ছে না তো। আবরার ভাইকে তো আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু আবরার ভাইয়ের নির্ভীক চিত্তকে হৃদয়ে ধারণ করে পূর্বের সকল ঘটনা অঘটন থেকে শিক্ষা নিয়ে অসহিষ্ণুতা, নোংরা রাজনীতির চর্চা, বিচারহীনতার সংস্কৃতি, মত প্রকাশের স্বাধীনতা খর্ব, এগুলোকে দূরীভূত করে নবাগত শিক্ষার্থীদের জন্য, যারা এই মুহূর্তে ক্যাম্পাসে বিদ্যায়নরত আছেন তাদের জন্য আমরা আশা করি আমরা একটি সুন্দর বুয়েট রেখে যেতে পারবো। শুরুতেই বলেছিলাম, হাজারো কথার চাইতে শিল্পের একটি অনুভূতি মনে অনেক বেশি দাগ কাটে। তাই আজ অনুষ্ঠানের কাঙ্ক্ষিত সেই শ্রুতি নাটকের পালা, যার জন্য আমাদের শ্রোতা বন্ধুরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন সেই শ্রুতি নাটকের জন্য। আজ এখন এই মুহূর্তে তাদের অপেক্ষার অবসান হবে। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা শুনে আসি সেই শ্রুতি নাটকটি। স্যার, আপনি শিওর আপনি কথা বলতে পারবেন? মানে আপনি সময় নিতে চাইলে নিতে পারবেন। স্যার, এক বাবার এমন আকুতি বলে দিচ্ছে আজকের সারাংশ। এক নৃশংস হত্যাকাণ্ড দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। আবরার ফাহাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের এক অকল্পনীয় পরিণতি। ঘটনা শুরু এক ছোট্ট পোস্ট থেকে। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে মেধাবী ছাত্র আবরার বিগত 5 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ওয়ালে একটি পোস্ট করে। পোস্টের বিষয় ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার অসম পানি বন্টন চুক্তি ও आइए आइए रूमी साहब, बैठिए। ये कुछ नहीं है। You are a very brilliant student. I have looked into you. I just want to ask some easy questions. That's all. कोऑपरेट कीजिए। तो बताइए,
वेपन कहाँ से मिला? কতবার বলবো আমি জানি না। अरे रूमी रूमी रूमी, be practical, think straight. What has this country given you? Some damn certificates to piss off? Help us and you will be remembered even after your death. You will be a patriot, ek desh premi. নিজের সত্তার সাথে গাদ্দারি করে দেশপ্রেমিক হওয়ার ইচ্ছা আমার নেই, আর আপনার এই নোংরা মুখে দেশপ্রেম মানায় না। साले, आर्मी एकेडमी का सबसे अच्छा रिकॉर्ड है मेरा। फील्ड में कोई थकन नहीं, कुछ नहीं, और तू मुझे पैट्रियटिज्म सिखाता है साले। এখন আমরা ঠিক শেরে বাংলা হলেই আছি। এখানেই 2011 নম্বর রুমে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনাটি সম্পর্কে খুলে বলতে আমাদের সাথে রয়েছেন মাহবুব মিয়া, এখানকার ক্যান্টিনের এক পুরনো কর্মী। উল্লেখ্য, মাহবুব মিয়া 71 মুক্তিযুদ্ধের এক কিশোর সাক্ষী ছিলেন। তো মাহবুব মিয়া, আপনি কি বলতে পারেন আসলে গতকাল রাত্রে এখানে কি হয়েছিল? কেন একজন নিরীহ মেধাবী ছাত্র এক রাতের ব্যবধানেই ঢলে পড়ল মৃত্যুর কোলে? হারামিগুলো বদলায় না স্যার, হারামিগুলো বদলায় না। মানে একটু ক্লিয়ার করে বলবেন কি? ওই 1971 সালে রুমিরে কি জোয়ান পুলা মাইকটা না মানল, নির্যাতনে এক সময় পোলাটা মইরা গেল। হানাদার নাফরমানের বাচ্চাগুলো বদলায় নেই তো স্যার, ওইগুলাই এখন আপনার ভাইয়ারে মারছে, কিচ্ছু বদলায় নেই। জানোয়ারের শরীরে জানোয়ারের রক্ত রয়ে গেছে, জানোয়ার গুলো এখনো মানুষকে। আমি স্যার ঘুমাইতে পারি না স্যার। কোন স্যার এত মানুষের চোখের সামনে এমনি করে মরতে দেখলে মানুষে ঘুমাইতে পারে? আল্লাহ এর বিচার করব, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এর বিচার করব। আপনি ঠিক আছেন? কাল রাতে কি হয়েছিল? স্যার আপনি আমারে জিজ্ঞাসা কালকে কি হয়েছিল? এই মরা লাশটা দেখে আপনি বুঝতেছেন না একটুখানি পোলার উপর কি ধরনের নির্যাতন হয়েছে? আমি তো ফিরা ফিরা সব একই কাহিনী দেখতেছি। এর কি কোনো বিচার নাই? আল্লাহ তুমি বিচার কইরো, তুমি বিচার কইরো। বেটা এত পাকনামি দেস কেন তুই? এত পাকনামি দেস কেন? এসব উল্টাপাল্টা কি লিখছিস এগুলা? কানে বলে লিখছিস এগুলা? বল, কার থেকে পারমিশন পাইছিস? বল শালা, বল। ভাই আমি তো ভাই অমন বড় কিছু লিখি নাই যে পারমিশন নেওয়ার দরকার ছিল, আর কথাগুলো তো তেমন ভুল কিছু ছিল না ভাই। আপনি একটু দেখেন ভাই, আপনি একটু দেখেন না। চুপ কর শালা, চুপ কর। তুই আমাকে শিখাবি ঠিক না? ঠিক তুই আমাকে শিখাবি?
খুব চেতনার বিদ্যাসাগর হয়ে গেছো তুমি, হ্যাঁ? খুব বিদ্যাসাগর হইছো। বেয়াদব পোলা। ভাই পোলার সাহস দেখছেন, মুখের উপর কথা কয়, কি হেডা হয়েছে দেখেন। ভাই এইসব বুঝায় লাভ নাই, এটার মাইল লাভ। ভাই 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 আর মারবেন না বেয়াদব পোলা। প্লিজ ভাই, প্লিজ ভাই দোহাই লাগে আপনাদের ভাই। ভাই ব্যথা করতেছে অনেক, চুপ কর শালা। আর মারবেন না আমাকে ভাই। পানি পানি ভাই একটু একটু পানি দিবেন। আমার গলাটা একটু শুকিয়ে গেছে ভাই, একটু পানি দেন না ভাই, পানি। অ্যাক্টিং দেখ শালা, অ্যাক্টিং দেখ দেখ শালা কেমনে অ্যাক্টিং করতেছে। ওরে আরো 2 ঘন্টা লাগি দিয়ে মারা যাবে। মার মার, থামলে কিন্তু সবার খবর আছে। দেখাস, হ্যাঁ? আমাকে আমাকে বাঁচতে দিল না, বাঁচতে দিল না ওরা আমাকে। কি করেছি আমি? হ্যাঁ, আমি 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 কি করেছিলাম? লিখেছি, মত প্রকাশ করেছি, বাক স্বাধীনতা দেখিয়েছি। এই তো এটাই কি আমার দোষ ছিল? ওই যে রুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বাক স্বাধীনতা তো সেই কবেই মারা গিয়েছে। এই ইতিহাস তো আপনাদের জন্য নতুন না। এই যে দেখেন, এই যে দেখেন আলতাফ স্যারকে দেখেন, দেশের জন্য, দেশের হয়ে গান লিখেছিলেন তিনি। না, গান না, উনি বিদ্রোহ লিখেছিলেন, উনি প্রতিবাদ লিখেছিলেন। কি পেলেন তার মত প্রকাশের প্রতিদান? মৃত্যু, পশুর মতো কুকড়ে পাওয়া মৃত্যু। তবু এই বাংলা থেমে থাকেনি, প্রতিবাদ থেমে থাকে না, বাধা পায় না। এসেছে রুমি, এসেছে জুয়েল, এসেছে এমন হাজারো বিদ্রোহ, চলেছে বারুদ, পুড়িয়েছে আবর্জনা। স্বাধীনতা এসেছে, কিন্তু সেই স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পেরেছি? আমি পারিনি। আমার মতো আর কত আবদারের মৃত্যুর জন্য স্বাধীনতা বসে আছে আমি জানি না। স্বাধীনতা কবে আসবে? আদৌ কি আসবে সেই স্বাধীনতা? মা, কেমন আছো তুমি মা? ঠিক মতো আছো তো? বাবা, বাবা তুমি ভালো আছো তো? আমার ওই ছোট্ট ভাইটা, আচ্ছা তারা সবাই ভালো আছে তো? আমি না জানি না, আর কখনো না আর কখনো আমি জানতেও পারবো না। আচ্ছা
আমার আমার মা কি এখনো এখনো রোজ কাজ করতে গিয়ে আমার জন্য আনমনে কান্না করে? আচ্ছা আচ্ছা, আমার বাবা কি এখন প্রতিদিন স্বাধীনতা আমাকে বিকিয়ে দিল, স্বাধীনতা আমাকে বিকিয়ে দিল। মা, তোমার ছেলেকে স্বাধীনতা বিকিয়ে দিয়েছে মা। স্বাধীনতা তোমার ছেলেকে বিকিয়ে দিয়েছে মা। কি সুন্দর মনোমুগ্ধকর একটি নাটক এখন আমরা উপভোগ করলাম। হয়তো মানে আবরার ভাইয়ের স্মরণে আমরা হয়তো কিছুই করতে পারছি না, হয়তো তিনি ওপারে কোথাও বসে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন। আমরা আবরার ফাহাদ ভাইকে আরো একবার স্মরণ করতে চাই, আবরার ফাহাদ ভাইকে নিয়ে আরো একবার গর্ব করতে চাই। সত্যি শ্রোতা বন্ধুরা, কি অসম্ভব সুন্দর নাটকটি। স্বাধীনতা, আর কত আবরারের মৃত্যু হলে আমরা স্বাধীনতা পাবো, আর কত মায়ের কান্না দেখতে হবে রোজ। সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে। অনেক চেষ্টা করছি কিন্তু নিজেকে সামলাতে পারছি না। আবরার ভাইয়া, আপনি আমাদের ক্ষমা করবেন তো? এ অভাগা জাতিকে আপনি ক্ষমা করতে পারবেন আবরার ভাইয়া? শ্রোতা বন্ধুরা, এত সুন্দর একটি মনোমুগ্ধকর নাটক, হৃদয় ছুঁয়ে যাওয়া একটি নাটক, যে মেধাবী কলাকুশলীরা আপনাদের উপহার দিল, আমাদের উপহার দিল, একটি বার ধন্যবাদ কিন্তু তাদের প্রাপ্য। আসলে ধন্যবাদ বলাও কম হয়ে যাবে তাদের জন্য। নাটকটির পরিচালনা ছিলেন 15 ব্যাচের সোমারয় আপু। নাটকটির লেখক হিসেবে ছিলেন 18 ব্যাচের রাফিউর রহমান নিশান। নাটকটির শব্দ সংযোজন ও সম্পাদনার দায়িত্বে ছিলেন 17 ব্যাচের হিল্লোল রয় ভাইয়া এবং 15 ব্যাচের সোমারয় আপু। নাটকটির সঠিক এবং সঙ্গীত প্রযোজনা করেছেন 18 ব্যাচের সজীব বিশ্বাস শুভ এবং শুভ্রদেব সরকার। এবারে আসি এই নাটকটিকে যারা আপনাদের সামনে এত সুন্দর করে চরিত্রায়ন করলেন তাদের কথায়। এই পুরো নাটকটিতে চরিত্রের ক্রমানুসারে নেপথ্যের কণ্ঠে যারা ছিলেন তারা হলেন, প্রথমে রিপোর্টারের চরিত্রে ছিলেন 18 ব্যাচের শুভাগত নাথ সৌম্য। মিলিটারি অফিসারের চরিত্রে ছিলেন 18 ব্যাচ সিইসি এর আসিফ হায়দার। রুমির চরিত্রে ছিলেন 17 ব্যাচের বিলাস দেবনাথ ভাইয়া। মাহবুব মিয়ার চরিত্রে ছিল 18 ব্যাচের ভাস্কর কান্তি রয়। দুজন র্যাগারের ভূমিকায় অভিনয় করেছেন 18 ব্যাচের সৌনক সাহা আদর্শ এবং 17 ব্যাচের বিলাস দেবনাথ ভাইয়া। শহীদ আবরারের ভূমিকায় অভিনয় করেছেন 18 ব্যাচের রাকিবুল হাসান রাকিব।
এক মুহূর্ত দুই মুহূর্ত করে অবশেষে আমরা চলে এলাম প্রথম শোয়ের দ্বার প্রান্তে। আমরা চাই না আর কোনো মায়ের নারী ছেঁড়া ধন চিরদিন তার থেকে আলাদা হয়ে যাক। আমরা চাই না কোনো বাবার বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে থাকুক। আমরা চাই না আর কোনো ভাই বুয়েট নামক শব্দটার প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকুক। আমরা চাই এই বুয়েট হবে স্বপ্নের, এই বুয়েট হবে র্যাগিং মুক্ত, এই বুয়েটেরা শিক্ষার্থীরা সবসময় আনন্দ নিয়ে থাকবে। আমরা চাই না আর কোনো আবরার মরে যাক। আমরা চাই না আর কোনো র্যাগিং আমাদের এর মাঝে ফিরে আসুক। সাংগঠনিক ছাত্র রাজনীতির করাল ছোবল কিংবা ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার অন্ধ লোভ বন্ধুকে শত্রু বানিয়ে দেয়, বন্ধুকে বন্ধুর খুনি বানিয়ে দেয়, মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয়। হোক মনুষ্যত্বের জাগরণ, হোক প্রতিবাদ, স্বাধীনতা আবারও ফিরে আসুক এই ধরনীতে। স্বাধীনতা ফিরে আসুক প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি ক্যাম্পাসের ফুল পাখি সকল ছেলে মেয়ে বেঁচে থাকুক এই স্বাধীনতা নিয়ে, এই স্বাধীনতা নিয়ে। আজ আবরার ফাহাদ ভাইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী, তাই চলুন না আমরা আবারও আরেকবার আজকে শপথ নেই নতুন এক বুয়েট করার, নতুনদের জন্য, আমরা যারা আছি তাদের জন্য নিরাপদ অন্যায়, অনাচার, অসহিষ্ণুতা, শোষণমুক্ত একটি নতুন বুয়েট করার, সকল অন্যায় অনাচার শোষণ থেকে বুয়েট থেকে হটিয়ে দেয়ার। চলুন না সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আজ আমরা আরো একবার শপথ নেই। আজ আমাদের শেষ আয়োজন শপথ গ্রহণ, আর শপথ গ্রহণের জন্য সকল ব্যাচের প্রতিনিধি হিসেবে আসছে বায়োমেডিকেল 18 থেকে তাসমিয়া রহমান আনিকা। আমি প্রতিজ্ঞা করছি যে আজ এই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার উপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক, নৈতিক ও মানবিক সকল প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করব। এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব। আমি আরো প্রতিজ্ঞা করছি যে এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দিব। নৈতিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎপাটিত করব। এই আঙিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়, আর কোনো নিরপরাধ যেন অত্যাচারের শিকার না হয়, তা আমরা সবাই মিলে নিশ্চিত করব। ধন্যবাদ তাসমিয়া রহমান আনিকাকে আমাদের সবার পক্ষ থেকে শপথটি নেওয়ার জন্য। এই শপথ হোক আমাদের সবার, এই শপথ আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, এই 1.5 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনারা আরেকটি বার, আর একবারের জন্য আবরার ফাহাদ ভাইকে স্মরণ করেছেন। হয়তো আমরা সার্থক হয়েছি আবরার ভাইয়ার অনুভূতিটা আপনাদের মাঝেও কিছুটা নিয়ে আস। আবরার ফাহাদ ভাইকে হয়তো আমরা আর কখনোই ফিরে পাবো না, হয়তো আবরার ফাহাদ ভাই আমাদের মাঝে আর কখনোই আসবেন না, কিন্তু আমরা গর্ব করি আবরার ফাহাদ ভাইকে নিয়ে, যার জন্য আজ বুয়েট র্যাগিং মুক্ত, আজ বুয়েটে শান্তির পরিবেশ বিদ্যমান। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমাদের শেষের শুরু শোটিতে অংশগ্রহণ করার জন্য। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ যে সকল শ্রোতা দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সুন্দর অনুষ্ঠানটি পুরো পরিকল্পনার পেছনে যারা কাজ করেছিলেন, একটি ধন্যবাদ তাদের অবশ্যই প্রাপ্য। আমাদের আজকের পুরো আয়োজনের গ্রাফিক্স ডিজাইনের দায়িত্বে ছিলেন
শোয়েব আহমেদ তানিম। ব্যাক এন্ডের দায়িত্বে ছিলেন 16 ব্যাচের রিজওয়ান জামান ভাইয়া, মাহমুদ ওয়াসিফ নাফি, শোয়েব আহমেদ তানিম এবং স্বরূপ চন্দ্র। পুরো অনুষ্ঠানটির দিক নির্দেশনা দিয়ে যারা আমাদের সবসময় সাহায্য করেছেন তারা হলেন 16 ব্যাচের ঈশানী চৌধুরী আপু এবং 16 ব্যাচের রিজওয়ানুজ্জামান ভাইয়া। এবং এই পুরো অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার জন্য দিন রাত এক করে খেয়ে না খেয়ে যে মানুষটি এই অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার জন্য সব সময় প্রতিটা সেকেন্ড আমাদের সাথে ছিল, সে আর কেউ নয়, আমাদের মেকানিক্যাল 18 এর স্বরূপ চন্দ্র। আমরা বিশ্বাস করি এই পুরো অনুষ্ঠানটি আমাদের ভাই আবরার ফাহাদকে আপনাদের মাঝে আরো একবার জাগিয়ে তুলেছে। আমরা এই আশা রাখি দেশের প্রতিটি ঘরে একজন আবরার চলে গেছে, কিন্তু দেশের প্রতিটি ঘরে জন্ম হবে আরো অসংখ্য আবরারের। হাজার হাজার আবরারের পথচারণায় বাংলাদেশ আবারও কলুষতা মুক্ত হবে, বাংলাদেশের স্বাধীনতা আবারও আসবে, বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল মানুষ, শিশু থেকে বৃদ্ধ স্বাধীনভাবে চলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, কোনো ভয় আর পিছপা হবে না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমরা সকলে এখানেই বিদায় নিচ্ছি, তবে এটি কিন্তু শেষ নয়। প্রিয় শ্রোতারা, আমরা আপনাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আবারও ফিরে আসবো নতুন কোনো শো নিয়ে। বুয়েট রেডিওর এই যাত্রা কিন্তু অব্যাহত থাকবে, তাই আরো সকল শোয়ের আপডেট পেতে বুয়েট রেডিওর পেজে চোখ রাখতে ভুলবেন না। আজকের মতো সকলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বুয়েট রেডিওর প্রথম শো স্মৃতির পথ ধরে আরো একটিবার শোনার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকের এই প্রোগ্রামটি আয়োজনের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তবে সবচেয়ে বেশি যেই মানুষটি পরিশ্রম করেছেন তিনি 18 ব্যাচের মেকানিক্যালের স্বরূপ চন্দ্র এবং 16 ব্যাচের রিজওয়ান ভাইয়া এবং 16 ব্যাচের ঈশানী আপুর কথা না বললেই নয়। আমরা আবারও ফিরে আসবো বুয়েট রেডিও নিয়ে, আবারও আপনাদেরকে হাসাবো, কখনো বা আপনাদেরকে কাঁদাবো, হয়তো আপনাদের সাথে আমরা আবারও বসবো, আবারও অনেক টপিক নিয়ে আপনাদের পাশে আসবো। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি। আমি তাহমিদ হাসান শাফিন, ট্রিপলি 18 ব্যাচ, বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আমি ফারসা কাউসার চৌধুরী, মেকানিক্যাল 18 ব্যাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। ধন্যবাদ।